শুনতে গেলে থামতে হবে। নমস্কার, দি স্টোরি হল্টে আজ আপনারা শুনবেন ডাক্তার অমৃতেন্দু মুখার্জির কলমে ভিক্টর চ্যাটার্জি সিরিজের গল্প দরজায় মৃত্যুর ডাক। ডাক্তার অমৃতেন্দু মুখার্জি পেশায় একজন ইন্টারভেনশনাল নিউরো রেডিওলজিস্ট, তবে তাঁর আরেকটি বড় পরিচয় রহস্য কাহিনীর লেখক হিসেবে। দীর্ঘদিনের মার্শাল আর্ট অনুশীলন এবং ক্রাফ মাগা প্রশিক্ষকের অভিজ্ঞতা তাঁর গল্পে এনে দিয়েছে বাস্তবসম্মত তদন্ত, অ্যাকশন এবং অপরাধ জগতের এক অনন্য মিশেল। তিনি জনপ্রিয় গোয়েন্দা চরিত্র ভিক্টর চ্যাটার্জির স্রষ্টা। যুক্তিনির্ভর রহস্য, লকড রুম পাজল, থ্রিলার এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র সব মিলিয়ে ভিক্টরের অভিযান পাঠক মহলে বিশেষভাবে সমাদৃত। তার উল্লেখযোগ্য রচনাগুলির মধ্যে রয়েছে ডেডলি ক্রুজ, ডেথ ইন কুর্গ, ক্রিপ্টো রহস্য এবং দ্য নাইফ থ্রোয়ার ফাইলস। তাঁর একাধিক ইংরেজি রহস্য গল্প আন্তর্জাতিক পত্রিকা ব্ল্যাক ক্যাট উইকলিতে প্রকাশিত হয়েছে। আজকের গল্পটি নেওয়া হয়েছে অনুরাগ প্রকাশনী থেকে প্রকাশিত লকড রুম রহস্য সংকলন গ্রন্থ থেকে। এই গল্পের ইংরেজি অনুবাদ ডেথ নক্স দ্য ডোর খুব শীঘ্রই আন্তর্জাতিক রহস্য পত্রিকা ব্ল্যাক ক্যাট উইকলিতে প্রকাশিত হতে চলেছে। আজকের গল্পে ভিক্টর চ্যাটার্জির ভূমিকায় রয়েছেন দীপ কাইজার বাসু। শুরু করছি আমাদের আজকের নিবেদন, দরজায় মৃত্যুর ডাক। ডোরবেলের শব্দ শুনে দরজা খুলেই ভিক্টর ভীষণ অবাক হল। দরজায় দাঁড়িয়ে শ্রীনিকা, পরনে সাদা সালোয়ার, সঙ্গে সাদা ওড়না, পিঠে ব্যাকপ্যাক। ঘরমাক্ত মুখ দেখে খুব হন্তদন্ত হয়ে এসেছে মনে হলো। এ কি শ্রীনি, তুমি? এনিথিং রং? আমাকে ফোন করে নিতে পারতে তো। ভিক্টরের অবাক হওয়াটা আশ্চর্য কিছু নয়। কেমিস্ট্রির ছাত্র হবার পাশাপাশি গোয়েন্দাগিরিতেও হাত পাকিয়েছে ভিক্টর। কয়েক মাস আগে কুর্গে একটা কেসের সমাধান করতে গিয়েই শ্রীনিকার সঙ্গে তার আলাপ। সেই থেকেই বন্ধুত্বের সূত্রপাত। তারপর ঘটনাচক্রে দুজনেই ব্যাঙ্গালোর শহরে এসে পড়লেও যে যার পড়াশোনা নিয়েই ব্যস্ত। তাই টেক্সটে যোগাযোগ থাকলেও দেখা করার সুযোগ আর হয়নি। কিছুদিন আগেই কথায় কথায় ভিক্টর শ্রীনিকাকে তার ঠিকানা বলেছিল। সে যে বাড়ি খুঁজে চলে আসবে তা একবারও ভাবেনি। বাইরে দাঁড় করিয়ে রাখবে নাকি? খুব বিপদে পড়ে তোমার কাছে এসেছি, মাথা কাজ করছিল না, তাই ফোনটা করা হয়নি। এসো এসো। ভিক্টর ব্যস্ত হয়ে দরজা ছেড়ে সরে দাঁড়ালো, কিন্তু তারপরেই সে মনে মনে বেশ অপ্রস্তুত হয়ে পড়ল। পিএইচডি করার জন্য ভিক্টরকে মূলত ত্রিবান্দ্রমে থাকতে হলেও মাঝে মাঝে ব্যাঙ্গালোরে আসতে হয়। ত্রিবান্দ্রমে সে হোস্টেলে থাকে, কিন্তু এখানে এসে ব্যবস্থা না থাকায় একটা সস্তার এক কামরার ঘর ভাড়া নিয়ে রেখেছে। কিন্তু ব্যাচেলারের ঘর যেরকম হয় আর কি। ভিক্টর সারাদিন পড়াশোনা নিয়েই থাকে, জিনিসপত্র গুছিয়ে রাখার সময় তার নেই। ফলে ঘর ভীষণ রকমের অগোছালো। এরকম ঘরে কি অতিথিকে বসানো যায়? শ্রীনিকা অবশ্য সেসবের তোয়াক্কা না করে সোজা ভিতরে এসে একটা চেয়ার টেনে বসল। ভিক্টর একটু দূরে দাঁড়িয়েই জিজ্ঞেস করল, বলো, কি হয়েছে? কলেজ থেকে সরাসরি এসেছো মনে হচ্ছে। ভিক্টর, আমার কলেজের এক সিনিয়র দিদির বরকে পুলিশ অ্যারেস্ট করেছে কিছুক্ষণ আগেই, তাও মার্ডার চার্জে। রুমেলাদির মাত্র 3 মাস আগে বিয়ে হয়েছে। খবরটা পেয়ে খুব ভেঙে পড়েছে। দিদি আমার খুব ক্লোজ। খবরটা পাওয়া মাত্রই আমার তোমার কথা মনে পড়লো। ঠিক কিছু না ভেবে সোজা এখানে চলে এসেছি। বেশ, আচ্ছা, কাম ডাউন ফার্স্ট। তারপর যা জানো আমাকে সবটা খুলে বলো। কে মার্ডার হয়েছে আর তোমার রুমেলাদির বর কিভাবে ফেঁসে গেল? দেখো,
খুব ডিটেইল আমি জানি না। যতটা রুমেলাদির কাছে শুনলাম, ওর পর মানে সিদ্ধার্থদাকে গ্রেফতার করা হয়েছে তারই বস নন্দিনী প্যাটেলের খুনের দায়। সিদ্ধার্থদা নাকি আজ দুপুরে নন্দিনীর ফ্ল্যাটে গিয়ে তাকে খুন করেছে। মানে পুলিশের কাছে অকাট্য প্রমাণ আছে। রুমেলাদি তো সকাল থেকেই কলেজে ছিল। ইন্দিরানগর থানা থেকে ফোন পেয়ে সব জানতে পারে। ওর নিজের দুজন ক্লাসমেটের সঙ্গে থানায় গেছে। এখন এখন তুমি যদি একবার আমার সঙ্গে আসো। আসলে সিদ্ধার্থদাকে আমিও চিনি, একেবারেই মাটির মানুষ। মানুষ খুন করা ওর পক্ষে একেবারেই সম্ভব নয়। এখানে নিশ্চয়ই কিছু একটা গন্ডগোল হচ্ছে। ঠিক আছে, যাব। তবে তুমি একটু বসো, আমিও একটু আগেই ফিরেছি, একটু ফ্রেশ হয়নি। তোমার ইনস্ট্যান্ট কফি চলবে তো? হ্যাঁ হ্যাঁ, দৌড়াবে। তবে তুমি ফ্রেশ হয়ে এসো। কফিটা আমি দেখে নিচ্ছি। কফি মিক্সটা কোথায় রাখা আছে একটু বলে দাও আমাকে। আর তুমিও খাবে তো? হ্যাঁ বলে বাথরুমের দিকে রওনা দিল ভিক্টর। সারাদিন ল্যাবে কাজ করে খুবই ক্লান্ত সে। একটু স্নান না করলে আর চলছে না। শাওয়ারের নিচে দাঁড়িয়ে কুর্গের স্মৃতি ভেসে এলো ভিক্টরের মনে। মনে পড়ল সেই ভয়ঙ্কর রাতে কিভাবে মাথা ঠান্ডা রেখেছিল শ্রীনিকা। মাত্র 18 বছর বয়স হলেও সে যথেষ্ট পরিণত মনস্ক। 8টি ভাষা অনর্গল বলতে পারে। ভিক্টরের বেশিরভাগ কেসে তার ভাই রিক সহকারীর ভূমিকায় থাকলেও কুর্গের সেই কেসটায় শ্রীনিকাকে অ্যাসিস্ট্যান্ট হিসেবে পেয়েছিল ভিক্টর। আর সেখানেই অসম্ভব বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছিল শ্রীনিকা। মিনিট 15 বাদে লিভিং রুমে ঢুকেই থমকে দাঁড়ালো ভিক্টর। নিজের ঘরকে যেন আর চিনতেই পারছে না। সব কিছু পরিপাটিভাবে সাজানো। কিছুক্ষণ আগের ব্যাচেলারের ঘরের সেই বিশৃঙ্খলার আর চিহ্ন মাত্র নেই। টেবিলে রাখা 2 কাপ ধুমায়িত কফি, আর তার সামনেই একটা চেয়ারে বসে শ্রীনিকা মিটিমিটি হাসছে। আচ্ছা, তুমি এসব করতে গেলে কেন? আসলে কাজের চাপে ঘরটা ঠিকমতো গোছানো হয়নি কয়েকদিন, তবে আমি তো করে নিতাম। আরে এত চাপ নিচ্ছ কেন? বসে বসে বোর হচ্ছিলাম, তাই ঘরটা একটু গুছিয়ে দিলাম। নাও কফি খেয়ে নাও, বেরোতে হবে তো। ইন্দিরানগর পুলিশ স্টেশনটি বেশ ব্যস্ত। ভিক্টর আর শ্রীনিকা পৌঁছে দেখল কারোর সেখানে কথা বলার অবকাশ নেই। থানা চত্বরে ভিড় নানা মুখের। কেউ জবানবন্দি লিখছে, কেউ তর্কে লিপ্ত। চারদিক জুড়ে হইচইয়ের সঙ্গে অনবরত কাগজের খসখস আর টাইপ মেশিনের খটখট শব্দ। বাতাসে ভেসে আসছে ঘাম, ধুলো আর পুরনো নথির গন্ধ। শ্রীনিকা দরজার পাশে দাঁড়িয়েই এদিক ওদিক তাকিয়ে খুঁজতে লাগলো কাউকে। হঠাৎই তার দৃষ্টি আটকে গেল এক কোণে। চেয়ারে বসে আছে ছিপছিপে একটা মেয়ে, মাথা নিচু, মুখ আংশিকভাবে ঢাকা ওড়নায়। মাঝে মাঝে করুণ চোখে সামনের দিকে তাকিয়ে সে যেন কিছু খুঁজছে। পাশে আরেকজন মেয়ে নিঃশব্দে ওর কাঁধে হাত রেখে বসে আছে। এই তো রুমেলাদি বলে শ্রীনিকা সেদিকে এগিয়ে গেল। পাশের জন যে রুমেলার সহপাঠিনী সেটা ভিক্টর বুঝল। রুমেলার চেহারায় অসহায়তার ছাপ, যেন সমস্ত পৃথিবীর বোঝা হঠাৎ তার ঘাড়ে এসে পড়েছে। শ্রীনিকা রুমেলার সামনে ঝুঁকে পড়ে নিচু স্বরে কথা বলতে শুরু করল। ভিক্টর কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। এই ভিড়ের মধ্যেও তার চোখে একটা শৃঙ্খলা। প্রতিটি মুখ, প্রতিটি চলাফেরা সে নিরাবেগ দৃষ্টিতে পর্যবেক্ষণ করছে। হঠাৎ তার মুখে হালকা হাসির রেখা দেখা গেল। পকেট থেকে একটা ছোট নোটপ্যাড বের করে দ্রুত কিছু লিখল সে। কাছাকাছি এক কনস্টেবলকে ডেকে বলল, এই চিরকুটটা একটু ওসির টেবিলে পৌঁছে দেবেন কাইন্ডলি, খুব আর্জেন্ট দরকার।
কনস্টেবল বিরক্তভাবে ভিক্টরের দিকে তাকালো। রেগে মেগে কিছু বলতে গিয়েও ভিক্টরের শান্ত চেহারা দেখে থমকে গিয়ে চিরকুটটা নিয়ে ভেতরে চলে গেল। কয়েক মিনিটের মধ্যে সে ফিরে এসে বলল, ওসি সাহেব ডেকেছেন, ভেতরে চলুন। ভিক্টর শ্রীনিকার দিকে ইশারা করল। শ্রীনিকা একবার রুমেলার দিকে তাকালো, তারপর ভিক্টরের পিছু নিল নীরবে। ওসির ঘরে ঢুকে শ্রীনিকা ভীষণ রকমের অবাক হলো। ইনি তো কুর্গের কেসের সেই সাব ইন্সপেক্টর সুরজ পট্টনায়ক। কেসটার পর সুরজের পদোন্নতি হয় বলে শ্রীনিকা শুনেছিল, কিন্তু এখানে এসে যে এইভাবে দেখা হবে সেটা আশা করেনি। সুরজ হেসে দুজনকে অভ্যর্থনা জানিয়ে বলল, আরে ভিক্টর চ্যাটার্জি যে, বাহ, আবার দেখা হয়ে গেল। আর আপনি কেমন আছেন শ্রীনিকা? বাইরেই আপনার নামটা দেখলাম। সত্যি আপনি না থাকলে খুব সমস্যা হতো। সিদ্ধার্থ রায় নামে একজনকে পুলিশ অ্যারেস্ট করেছে মার্ডার চার্জে। সেই কেসটার ব্যাপারে একটু কথা বলতে চাই আপনার সাথে। ওটা তো একেবারে ওপেন অ্যান্ড শাট কেস। আমি যতদূর শুনলাম, আমার এসআই স্পটে গিয়েছিল। কোনো সন্দেহ নেই যে সিদ্ধার্থই খুনটা করেছে। কোথাও একটা ভুল হচ্ছে সুরজ ভাইয়া। আমি সিদ্ধার্থ তাকে খুব ভালো করে চিনি। উনি এ কাজ করতেই পারেন না। আপনি প্লিজ নিজে গিয়ে একবার দেখুন। হ্যাঁ, সে তো যাবই। আপনি না বললেও আর কিছুক্ষণের মধ্যে আমি যেতাম। কালই কোর্টে কেসটা তুলতে হবে তো। দেখুন, আপনার বেশিক্ষণ সময় নষ্ট করব না, ব্যাপারটা একটু খুলে বলবেন? বেশ, সংক্ষেপে বলছি। খুনটা হয়েছে ইন্দিরানগরেরই একটা হাউসিং কমপ্লেক্সে। নন্দিনী প্যাটেল একটা মাল্টিন্যাশনাল ফিনান্সিয়াল কোম্পানির সিনিয়র ম্যানেজার ছিল। শারীরিক অসুস্থতার কারণে কয়েকদিনের জন্য ওয়ার্ক ফ্রম হোম করছিল। সকাল ওই 10টার সময় ওর হাজব্যান্ড কাজে বেরিয়ে যায়। নন্দিনীর জন্য লাঞ্চ বানিয়ে দুপুর 12:30টায় কাজের লোকও বেরিয়ে যায়। ঠিক ওই 2:45 সময় সিদ্ধার্থ এসে ডোরবেল বাজায়। বেরিয়ে যায় ওই 3:30 সময়। বেরোনোর সময় নিজেই দরজা বাইরে থেকে টেনে বন্ধ করে। ভিডিও ডোরবেল, তাই সব ভিডিও রেকর্ডিং পাওয়া গেছে একেবারে টাইম সমেত। এরপর বিকেল 5টার সময় নন্দিনীর হাজব্যান্ড ফিরে এসে বারবার ডোরবেল বাজানোর পরেও নন্দিনী দরজা খোলেনি। তখন ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে ঘরে ঢুকে সে দেখতে পায় নন্দিনী নিজের বেডরুমের বিছানায় মরে পড়ে আছে, গলায় একটা নাইলনের দড়ি পেঁচানো। হাজব্যান্ড সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেয়, আর আমার এসআই ওই 5:30টার মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে যান। সৌভাগ্যক্রমে নিয়ারেস্ট গভর্নমেন্ট হসপিটালের অটোপসি সার্জন ওই কমপ্লেক্সেই থাকেন। এসআই এসেই বুদ্ধি করে তাকে ডেকে নেয়। তিনি মৃতদেহ পরীক্ষা করে রায়গড় মর্টিস দেখে টাইম অফ ডেথ বলেন অ্যাপ্রক্সিমেটলি ওই 1টা থেকে 3টে। অবশ্যই ফুল পোস্টমর্টেমে সেটা আরও ভালোভাবে বলা যাবে, তবে তিনি শিওর ছিলেন অ্যাটলিস্ট 2-3 ঘন্টা আগে খুনটা হয়েছে। বুঝতেই পারছেন শ্রীনিকা, কেন আপনার সিদ্ধার্থদাকে গ্রেফতার করা হয়েছে। এবার আপনি বলুন ভিক্টর বাবু, এটা ওপেন অ্যান্ড শাট কেস নয় কি? ভিক্টরের ভুরু অস্বাভাবিক রকমের কুঁচকে গেছে। সে জিজ্ঞেস করল, কিন্তু ওই ভদ্রলোক তার বসের বাড়িতে গিয়েছিলেন কেন? সিদ্ধার্থ তো বলছে বসই ডেকে পাঠিয়েছিলেন কাজের ব্যাপারে ইনস্ট্রাকশন দেওয়ার জন্য। ওখানে গিয়ে কাজ বুঝে নিয়ে ওই 3:30টার সময় বেরিয়ে যায়। বেরোনোর সময় নন্দিনী তাকে বলেন দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিতে, কারণ তিনি ল্যাপটপে বসে কাজ করছিলেন। তবে বলা বাহুল্য এসব মিথ্যে কথা। নন্দিনী হয়তো কাজের জন্যই তাকে ডেকে পাঠিয়েছিলেন, কিন্তু সিদ্ধার্থ সেখানে গিয়েছিল অন্য উদ্দেশ্য নিয়ে। বসের উপর নানা কারণে একজন এমপ্লয়ির আক্রোশ থাকতেই পারে, তার ভিত্তিতে খুন করার ঘটনাটা বিরল নয়। তাছাড়া সিক্রেট অ্যাফেয়ারের ব্যাপারও থাকতে পারে। ভালো করে জেরা করলেই সব জানা যাবে। ভিক্টরের কপালের ভাঁজটা আরো স্পষ্ট হয়েছে। সে কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলল,
ইন্সপেক্টর, একটা অন্যায় আবদার করছি। আপনি তো একটু পরে স্পট ভিজিট করবেন। আমরা কি আপনার সঙ্গে আসতে পারি? আর ওই সিদ্ধার্থর সঙ্গে 5 মিনিটের জন্য একা দেখা করতে দেওয়া পসিবল হবে? প্রশ্ন দুটো শুনে সুরজ যে বেশ অস্বস্তিতে পড়েছে বোঝা গেল। কয়েক সেকেন্ড ভিক্টরের দিকে এমনভাবে তাকিয়ে রইল যেন বলতে চাইছে, কি করে এমন প্রস্তাব দিতে পারলেন? তারপর খুব ধীরে ধীরে বলল, দেখুন ভিক্টর বাবু, অফিসার ইনচার্জ হলেও এটা আমার নতুন পোস্টিং। উপর মহল থেকে প্রচুর প্রেশার। এখন এমন কিছু করতে চাই না যাতে আমার চাকরিটা নিয়ে সমস্যা হয়। আই নো কুর্গের কেসটা আপনি সাহায্য না করলে সলভ করতে পারতাম না, এই প্রমোশনটাও হতো না। কিন্তু এখন আমার হাত পা বাঁধা, তাই এই ধরনের ফেভার আমার কাছে প্লিজ চাইবেন না। আচ্ছা, সিদ্ধার্থদার ওয়াইফ বা ওর লয়ার যদি ভিক্টরকে অফিসিয়ালি অ্যাপয়েন্ট করে? ভিক্টরের তো পিআই লাইসেন্স আছে। আমি যতদূর জানি ডিফেন্স কাউন্সিল একজন ইনভেস্টিগেটর রাখতে পারে, তাই না? আপনি খুব বুদ্ধিমতী শ্রেণিকা। হ্যাঁ, সেটা হলে ব্যাপারটা লিগ্যাল হবে। ভারতীয় আইনে এর প্রভিশনও আছে। তবে অন্য কোনো অফিসার হলে এতেও রাজি হতো না। তদন্তে ব্যাঘাত ঘটবে এই অছিলায় ভিক্টর বাবুকে স্পটেই যেতে দিত না। আপনাদের সত্যি ভাগ্য ভালো যে আমি এই থানায় আছি। আমার কোনো আপত্তি নেই, তবে দুটো শর্ত ভিক্টর বাবু। আপনি স্পটে কিছু টাচ করবেন না, আর সব সময় আমার সুপারভিশনে থাকবেন। যদিও আমি শিওর আপনি স্পটে গিয়েও বিশেষ কিছু করতে পারবেন না। এটা এতটাই সিম্পল কেস। ডিফেন্স কাউন্সিল থেকে অফিসিয়াল অ্যাপয়েন্টমেন্টের পেপার ওয়ার্ক কোর্ট থেকে আসতে তো বেশ কিছুটা সময় লাগবে। আমি আপনার সঙ্গে এখনই স্পটে যেতে চাইছিলাম। যত দেরি হবে ক্লু তত বেশি নষ্ট হয়ে যাবে। আমাদের পুরনো বন্ধুত্বের সুবাদে আপনাকে এটুকু ছাড় দিচ্ছি। আপনি আমার সঙ্গেই চলুন। পেপার ওয়ার্ক বা আইনজীবী ধীরে সুস্থে সাবমিট করলেই হবে। আর সিদ্ধার্থর সঙ্গে দেখাটা কি স্পটে যাওয়ার আগে করবেন না ফিরে এসে? অন্ধকার ঘরে একটা চেয়ারে একা বসেছিল সিদ্ধার্থ। ঠিক 5 মিনিট কিন্তু। হ্যাঁ, দরজায় সবসময় একজন কনস্টেবল দাঁড়িয়ে থাকবে। ওকে? এটা কি ইন্টারোগেশন রুম? ওকে এখনো লক আপে ঢোকায়নি। এত অন্ধকার কেন? চারিদিকে কি আছে ভালো করে ঠাহর পর্যন্ত করতে পারছে না। ওকে কি এখানে টর্চার করা হবে স্বীকারোক্তির জন্য? খুব অসহায় লাগছিল সিদ্ধার্থর। ক্যাঁচ শব্দ করে দরজাটা হঠাৎ খুলে গেল। অন্ধকারেই সিদ্ধার্থ বুঝতে পারল ঘরে ঢুকেছে দীর্ঘদেহী এক পুরুষ। দৃঢ় পদক্ষেপে এগিয়ে এলো সিদ্ধার্থর দিকে। হয়তো কোনো জাঁদরেল অফিসার এসেই হয়তো সজোরে এক চড় কষাবে। দাঁতে দাঁত চেপে চোখ বন্ধ করে রইল সিদ্ধার্থ। একটা গম্ভীর অথচ শান্ত কণ্ঠস্বর শুনে অবাক হয়ে তাকালো পর মুহূর্তেই। নমস্কার সিদ্ধার্থবাবু, আমার নাম ভিক্টর। আমি শ্রীনিকার বন্ধু। আপনি ভিক্টর চ্যাটার্জি? শ্রেণিকার মুখে আপনার নাম অনেকবার শুনেছি। আপনি আমাকে বাঁচান ভিক্টর বাবু। আমি কোনো খুন করিনি, আপনি বিশ্বাস করুন। আপনি ব্যস্ত হবেন না, সেই চেষ্টা করতেই আমি এখানে এসেছি। হাতে সময় খুব কম। আপনি আমাকে তাড়াতাড়ি বলুন তো, আপনি ওখানে গিয়েছিলেন কেন? পুলিশকে বলেছেন অফিসের কাছে গিয়েছিলেন, সেটাই কি সত্যি? আর দয়া করে নিচু গলায় উত্তর দেবেন। দরজার সামনে একজন কনস্টেবল দাঁড়িয়ে আছে। না না ভিক্টর বাবু, অন্য একটা কারণ আছে, কিন্তু সে অনেক বড় কাহিনী। আপনি দয়া করে সংক্ষেপে বলুন। অনেক কষ্ট করে আপনার সঙ্গে দেখা করার অনুমতি পেয়েছি। এরপর হয়তো আর দেখা করতে পারবো না, তাই যা বলার এখনই আমাকে বলুন। নন্দিনী ম্যাডাম সুবিধার মহিলা ছিলেন না ভিক্টর বাবু। শি ওয়াজ আ ডিসঅনেস্ট পারসন অ্যান্ড আ ডেঞ্জারাস ওম্যান। কিছুদিন আগে কোম্পানির কিছু অডিট করতে গিয়ে আমি বুঝতে পারি যে হিসেবে বেশ কিছু গড়বড় আছে আসলে। কেউ খুব ধুরন্ধরভাবে খুব অল্প অল্প করে বেশ কয়েক বছর ধরে কোম্পানির টাকা সরাচ্ছে। আমি ব্যাপারটা আলাদাভাবে নন্দিনী ম্যাডামকে গিয়ে বলতেই ওনার দাঁত নখ বেরিয়ে আসে।
উনি সোজাসুজি আমাকে বলেন যে কোম্পানির টাকা উনিই সরিয়েছেন, কিন্তু শেষ কয়েক মাসে উনি সেটা করার জন্য আমার অফিস অ্যাকাউন্ট ইউজ করেছেন। কোনো একদিন আমি যখন ডেস্কে ছিলাম না, আমার আইডি পাসওয়ার্ড উনি জোগাড় করে নিয়েছিলেন, তাই ইনভেস্টিগেশন হলে সব প্রমাণ আমার বিরুদ্ধে পাওয়া যাবে, আর চোর হিসেবে আমিই ধরা পড়ব। এও বলেন যে এর আগে আরও কয়েকজন এমপ্লয়ির অ্যাকাউন্ট ইউজ করে উনি কয়েক বছর ধরেই এই কাজটা করেছেন, আর তাদের মধ্যে আরেকজনও ব্যাপারটা বুঝতে পেরে তাকে চ্যালেঞ্জ করতে নাকি এসেছিল। তখন সেই এমপ্লয়িকেই চোর হিসেবে সাব্যস্ত করে পুলিশের হাতে তুলে দেন তিনি। সে নাকি আজও জেলে আছে। আর আমি ওর কথা না শুনলে আমারও একই অবস্থা হবে। আমাকে 3 দিন ভাবার সময় দিয়েছিলেন, আজই তার শেষ দিন ছিল। আমি নন্দিনী ম্যাডামকে আজ সকাল 8টায় ফোন করেছিলাম, উনি আমাকে দুপুর 2:30টার সময় ফ্ল্যাটে ডেকে পাঠান। আমার যেতে 15 মিনিট দেরি হয়। আমি শুধু এটাই বলতে গিয়েছিলাম যে আমি ওনার সমস্ত শর্ত মেনে নিয়েছি, ওনার কথা মতো কাজ করতে রাজি আছি আমি, কারণ এই চাকরিটা আমার খুব দরকার ভিক্টর বাবু। উনি বাড়িতে একাই ছিলেন। আমি যখন কথাটা জানালাম উনি খুব খুশি হলেন। আমাকে আধ ঘন্টা ধরে বুঝিয়ে দিলেন যে কিভাবে সমস্ত চুরির প্রমাণ লোপাট করতে হবে। বললেন যে ভবিষ্যতে ওর চুরির কাজে আমাকে সাহায্য করতে হবে এবং আমাকে তার জন্য একটা পার্সেন্টেজ দেবেন। আমি নিরুপায় হয়ে রাজি হলাম। তারপর 3:30 নাগাদ আমি ওখান থেকে চলে আসি। আর কিছু জানি না আমি ভিক্টর বাবু। এই কথাগুলো পুলিশকে এখনো জানাইনি আমি। মানে আমি কি জানাবো? না, একদম না। এই বোকামিটা করলে আপনাকে বাঁচানো আরও কঠিন হয়ে যাবে। এই মুহূর্তে পুলিশের কাছে কোনো সলিড মোটিভ নেই। এটা বললে সেটা ওরা পেয়ে যাবে। আপনি মন দিয়ে আমার কথা শুনুন। বাইরে দেখলাম আপনার স্ত্রী ইতিমধ্যেই আপনার জন্য একজন লয়ার জোগাড় করেছেন। পুলিশ যদি আপনাকে কিছু জিজ্ঞেস করে আপনি সোজাসুজি বলবেন যে আপনার আইনজীবীর সঙ্গে কথা না বলে আপনি কোনো স্টেটমেন্ট দেবেন না, ঠিক আছে? জেনে রাখুন, এটা আপনার আইনগত অধিকার। আমাকে যা বলেছেন সেটা আপনার লয়ারকে বলতে পারেন। উনিই আপনাকে সাজেস্ট করে দেবেন পুলিশকে কী জবানবন্দি দিতে হবে। মনে থাকবে। সিদ্ধার্থ সম্মতিসূচক মাথা নাড়ল। ভিক্টর আবার জিজ্ঞেস করল, আপনি যখন ফ্ল্যাটে ঢুকলেন এবং যখন বেরোলেন তখন সিঁড়িতে বা লিফটে বা বিল্ডিংয়ের আশেপাশে কোনো সন্দেহজনক লোককে দেখেছিলেন? না, সেরকম তো কিছু মনে পড়ছে না। কিন্তু বিশ্বাস করুন, আমি খুন করিনি। পুলিশ বলছে সব প্রমাণ আমার বিরুদ্ধে। আমার কি ফাঁসি হবে? আপনি এতটা ভেঙে পড়বেন না। ফরেন্সিক সায়েন্সে লোকার্টস প্রিন্সিপাল অফ এক্সচেঞ্জ বলে একটা কথা আছে। গোদা বাংলায় যার অর্থ হলো অপরাধী যতই চতুর হোক না কেন ঘটনাস্থলে কোনো না কোনো প্রমাণ সে রেখে যাবেই, আর সেটা আমার চোখ এড়াতে পারবে না। তাই আপনি যদি সত্যি নির্দোষ হন, আমি আপনাকে কথা দিচ্ছি আপনার কোনো শাস্তি হবে না, কারণ সেক্ষেত্রে আসল খুনিকে আমি খুঁজে বের করবই। ইন্দিরানগর বেশ বনেদি এলাকা। চওড়া পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা, তার দুপাশে সুন্দরভাবে সাজানো ভিলা, হাউজিং কমপ্লেক্স, সুপারমার্কেট ইত্যাদি। সুরজের গাড়িতে ভিক্টর আর শ্রেণিকা যখন নির্দিষ্ট হাউজিং কমপ্লেক্সের সামনে পৌঁছল তখন রাত প্রায় 9টা। কমপ্লেক্সটির নাম সেরেনিটি এনক্লেভ। ভিতরে সারে সারে সাজানো অনেকগুলো ব্লক। প্রত্যেকটা ব্লকই 10 তলা উঁচু। কমপ্লেক্সের ভিতরে খেলার মাঠ, পার্ক, সুইমিং পুল ইত্যাদির ব্যবস্থা থাকায় পরিবেশ খুবই মনোরম। এরকম কমপ্লেক্সে সাধারণত লোকে সান্ধ্য ভ্রমণে বের হয়, তবে আজ পরিবেশটা খুবই থমথমে। ভিতরে ঢুকে সুরজ বলল, খুনটা 4 নম্বর ব্লকে হয়েছে, টপ ফ্লোরে, অর্থাৎ 10 তলায়। চলুন। ফ্ল্যাটটা সিল করা আছে তো? নন্দিনীর হাজব্যান্ড এখন কোথায় আছেন? হ্যাঁ, পুলিশ সিল করে রেখেছে। ফরেন্সিক টিম এসে দেখে গেছে। আমি দেখার পরে ফ্ল্যাটটা ছেড়ে দেব। দেবরাজ, মানে নন্দিনীর হাজব্যান্ডকে একজন প্রতিবেশীর ফ্ল্যাটে ততক্ষণ অপেক্ষা করতে বলা হয়েছে। যাক, ক্রাইম সিনটা তাহলে আনডিস্টার্বড অবস্থায় পাওয়া যাবে। 4 নম্বর ব্লকের দিকে এগোতে এগোতে পার্কে একজন মধ্যবয়স্ক ভদ্রলোককে বসে থাকতে দেখে সুরজ সেদিকে এগিয়ে গেল। ভদ্রলোক সুরজকে দেখে উঠে দাঁড়ালেন। সুরজ স্মিত হেসে একবার ভিক্টরের দিকে তাকিয়ে বলল, আলাপ করিয়ে দিই, অটোপসি সার্জন ডক্টর মঞ্জুনাথ হেগড়ে। সৌভাগ্যক্রমে এই কমপ্লেক্সেই থাকেন।
ইনি স্পটে গিয়ে মৃতদেহ প্রথম পরীক্ষা করেন এবং পোস্টমর্টেমও করেছেন। স্যার, রিপোর্ট কি থানায় পাঠিয়ে দিয়েছেন? মঞ্জুনাথ মাঝারি উচ্চতার, স্থূলকায়, মাথায় কাঁচা পাকা চুল, পরিষ্কার কামানো মুখ, চোখে কালো ফ্রেমের চশমা। ঘড়ঘড়ে ভারী গলায় তিনি উত্তর দিলেন, হ্যাঁ, রিপোর্ট পাঠিয়েই তো এলাম এখানে। এখনো নিজের ফ্ল্যাটে যাইনি, এখানে বসে একটু হাওয়া খাচ্ছি। স্যার, সংক্ষেপে যদি একটু বলেন না। Yes, indeed. Strangulation is the cause of death. মৃত্যুর সময় 2:30 থেকে 3:30 মধ্যে। আপনি মৃত্যুর সময়টা নিয়ে তো নিশ্চিত হচ্ছেন কিভাবে? আপনি কে? ইনি ডিফেন্স কাউন্সিলের ইনভেস্টিগেটর। ও, এর মধ্যেই? আর আপনি কি অ্যাসিস্ট্যান্ট? শ্রীনিকা সপ্রতিভভাবে মাথা নাড়ল। মঞ্জুনাথ এবার ভিক্টরের দিকে তাকিয়ে বললেন, প্রথমত রাইগার মার্টিস দেখে নিশ্চয়ই জানেন সেটা কাকে বলে। মৃত্যুর পরে মৃতদেহের পেশি থেকে অ্যাডিনোসিন ট্রাইফসফেট, যেটাকে সংক্ষেপে আমরা এটিপি বলি, যে মলিকিউলটি আসলে মাসল কন্ট্রাকশনের জন্য অপরিহার্য, সেটা ধীরে ধীরে বেরিয়ে যায়। ফলে আস্তে আস্তে বডি স্টিফ হতে থাকে। সবার আগে চোয়াল ও হাতের আঙুলের মাংসপেশি স্টিফ হয়ে যায়। তারপরে আস্তে আস্তে হাত, বডি এবং পায়ের মাসল শক্ত হয়। ইনফ্যাক্ট এর থেকেই আমরা মৃত্যুর সময় নির্ধারণ করতে পারি। মৃতদেহ আমি প্রথম পরীক্ষা করেছিলাম ওই 5:30টার সময়। তখনই চোয়াল, হাতের আঙুল, এমনকি হাতের বড় মাংসপেশিগুলো স্টিফ হয়ে গিয়েছিল। কিন্তু না, পা ও বডি অতটা স্টিফ ছিল না। সেই দেখে আমি ধারণা করেছিলাম অন্তত 2-3 ঘন্টা আগে মৃত্যু হয়েছে। সাধারণত অন্তত 2 ঘন্টা না হলে এই ধরনের স্টিফনেস দেখা যায় না। অবশ্যই কিছু এক্সেপশনাল কন্ডিশন বাদে, যেমন প্রচণ্ড হেভি এক্সারসাইজ করার ঠিক পরে মৃত্যু হলে বা প্রচণ্ড গরম এনভায়রনমেন্টে মৃত্যু হলে রাইগার মার্টিস আগে হতে পারে। তবে কোনোটাই এক্ষেত্রে প্রযোজ্য নয়, কারণ উনি এসিতে বসে ল্যাপটপে কাজ করছিলেন। শুধু রাইগার মর্টিসের ভিত্তিতেই কি আপনার ডিসিশনটা নিলেন? না না না, সার্টেনলি নট। আরও অনেক কিছু দেখা হয়, যেমন পোস্টমর্টেম লিভিডিটি, অর্থাৎ শরীরের মধ্যে রক্তের থিতিয়ে যাওয়া, যেটা ওই স্কিন ডিসকালারেশন হিসেবে দেখা যায়। যদিও এই পার্টিকুলার কেসে সেটা রাইগারের চেয়ে কম রিলায়েবল, কারণ ভিকটিম ডার্ক কমপ্লেকশন ছিলেন, সেই সঙ্গে অ্যানিমিকও। এক্ষেত্রে ডিসকালারেশন দেখা মুশকিল। সেরকমই বডি টেম্পারেচার, বডি ডিকম্পোজিশন স্টেটাস, এগুলো ইম্পর্ট্যান্ট। মৃতদেহে পচন অবশ্য এত তাড়াতাড়ি হয় না। 2-3 দিনের পুরনো ডেড বডি হলে ডিকম্পোজিশন থেকে বলা যায়। তবে এই কেসে স্টমাকের ফুড কন্টেন্ট অ্যানালিসিসটা আমাকে খুব সাহায্য করেছে। কিরকম? পুলিশের নোট থেকে জানলাম বাড়ির কাজের লোকের বয়ান অনুযায়ী উনি 2টোর সময় লাঞ্চ করেন। আমি পোস্টমর্টেমে স্টমাকে আনডাইজেস্টেড সলিড ফুড পেয়েছি। সেটা দেখে আমার মনে হলো খাওয়ার পরে উনি ঘণ্টাখানেকের বেশি বেঁচে ছিলেন না। সব মিলিয়ে ওই 2:30 থেকে 3:30 সময়টাই ইন্ডিকেট করছে, সেটাই লিখেছি রিপোর্টে। আচ্ছা, আর উল্লেখযোগ্য কিছু পেয়েছেন পোস্টমর্টেমে?
হ্যাঁ, ওই মৃতদেহের 2 গালে এবং হাতের তেলোতে কিছু স্কিন ড্যামেজ পাওয়া গেছে অবশ্য। খুনের আগে কি কোনো রকম জবরদস্তি টস্তি মানে? শ্রীনিকা কথাটা শুনে একটু আঁতকে উঠল। মঞ্জুনাথ সেদিকে তাকিয়ে সুরজকে বাধা দিয়ে বললেন, না 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 না, হার মডেস্টি ওয়াজ নট ভায়োলেটেড। তবে গলায় ফাঁস দিয়ে খুন তো, ভিকটিম একটু স্ট্রাগল তো করবেই। ধরুন ভিকটিম দড়িটা যদি 2 হাত দিয়ে গলা থেকে ছাড়ানোর চেষ্টা করে, তাহলে তো দড়ির ঘষাতেই হাতের তেলোর চামড়া উঠে যেতে পারে, তাই না? গালের স্কিন ড্যামেজগুলো হয়তো চড়থাপ্পড় মারার জন্য হয়েছে, তবে চামড়ার তলার কোনো কালশিটটা কিন্তু পড়েনি। মাইনর স্কিন এক্সক্লোরিয়েশন বলতে পারেন। আচ্ছা, এবার দয়া করে আমাকে একটু অব্যাহতি দিন, আমি একটু নিশ্চিন্তে পার্কে বসতে চাই। সরি স্যার, আপনার সময় নষ্ট করার জন্য দুঃখিত ডক্টর। হ্যাভ এ নাইস ইভিনিং। দশতলায় এসে একটা বন্ধ ফ্ল্যাটের সামনে হলুদ টেপ লাগানো দেখতে পেল ভিক্টর ও শ্রীনিকা। তাতে ইংরেজিতে লেখা, পুলিশ লাইন, ডু নট ক্রস। ফ্লোরে আরও 2টি ফ্ল্যাট, দুটোরই দরজা বন্ধ। করিডোরে সিসিটিভি লাগানো। সুরজ টেপ সরিয়ে চাবি দিয়ে দরজা খুলল। ফ্ল্যাটে কেবল ড্রয়িং রুমেই আলো জ্বলছিল, বাকি ঘরগুলো অন্ধকার। ড্রয়িং রুমটি বেশ বড় এবং সুসজ্জিত। একপাশে একটি টেবিল, সঙ্গে রিভলভিং চেয়ার। টেবিলের উপর একটি ল্যাপটপ, তার পাশেই সোফা। ডাইনিং এরিয়াটা উল্টো দিকে, দেয়ালে বিরাট একটা টিভি। ড্রয়িং রুমে ফ্ল্যাটের সামনের দিকটায় বিরাট একটা কাচের জানলা। শ্রীনিকা জিজ্ঞেস করল, এই আলোটা কি পুলিশ পরে জ্বালিয়েছে? কারণ খুন যে সময় হয়েছে তখন তো দিনের আলো ছিল, জানলার পর্দাও তো সরানো দেখছি। ড্রয়িং রুমে তখন নিশ্চয়ই আলো জ্বালানোর দরকার ছিল না। না, আমার এসআই এসে আলোটা অনবস্থাতেই পায়। পরে দেবরাজের বয়ানে জানতে পারে যে নন্দিনীর দিনের বেলাতেও আলো জ্বালিয়ে রেখে কাজ করার অভ্যেস ছিল, তাই ড্রয়িং রুমের আলো সবসময় জ্বলত। মৃতদেহটা তো বেডরুমে পাওয়া গেছে বললেন। সুরজ ঘরের বাকি আলোগুলো জ্বালাতে জ্বালাতে বলল, হ্যাঁ, এটা তো 2 বেডরুম ফ্ল্যাট, ওই শেষের ঘরটা। আসুন আসুন। নন্দিনীর বেডরুমটা বেশ ছিমছাম। কুইন সাইজ বেড, নাইট স্ট্যান্ড, ওয়ার্ড্রোব আর ড্রেসিং টেবিল। দেওয়ালে কিছু ফ্যামিলি ফটো। বিছানার চাদর ভালো মতো কুঁচকে ছিল। সুরজ সেদিকে অঙ্গুলি নির্দেশ করে বলল, এই বিছানায় পড়েছিল বডিটা, এই যে এইখানটায়, মাথাটা জানলার দিকে করে। তবে এমনও হতে পারে যে ড্রয়িং রুমে খুনটা করে পরে বডিটা এখানে এনে রাখা হয়েছে। সেটা ফরেন্সিক রিপোর্টটা হাতে পেলেই বোঝা যাবে। ভিক্টর জানলা দিয়ে বাইরে তাকিয়ে বলল, জানালার বাইরে ভাড়া বাঁধা আছে দেখছি। ফ্ল্যাটে কি কিছু কনস্ট্রাকশনের কাজ হচ্ছে নাকি? একটু খোঁজ নেবেন তো। এই ফ্ল্যাটের জানলাগুলোয় গ্রিল নেই, অনলি স্লাইডিং গ্লাস লাগানো। আর এই জানলাটা থেকে কমপ্লেক্সটা পুরোটাই দেখা যাচ্ছে। আর ওই তো দূরে এন্ট্রি গেট, যেখান দিয়ে আমরা ঢুকলাম। আপনি সিদ্ধার্থকে বাঁচাতে অল্টারনেট পসিবিলিটির কথা ভাবছেন, বুঝতে পারছি, কিন্তু ট্রাস্ট মি, দ্য সলিউশন ইজ অবভিয়াস। তারপর ডাক্তারবাবু পোস্টমর্টেম রিপোর্টে যা বললেন, তাতে খুনের আগে অ্যাসল্ট করা হয়েছে প্রমাণ হয়ে যাবে। তাই জাজের থেকে কোনো রকম মার্সি আশা করবেন না প্লিজ। অ্যাটলিস্ট ওই যাবজ্জীবন ধরে রাখুন, হ্যাং না হয়ে যায় আবার। আমি দুঃখিত শ্রীনিকা, কিছু করার নেই আসলে। শ্রীনিকার চোখে মুখে একটা অব্যক্ত বেদনার ছাপ ফুটে উঠেছিল, যা দেখে সুরজ শেষ কথাটা বলল। ভিক্টর চোখের ইশারায় শ্রীনিকাকে আশ্বস্ত করে বলল, চলুন ভিডিও ডোরবেলটা দেখা যাক। ফ্ল্যাটের সদর দরজার পাশেই একটা চৌকো মনিটর লাগানো ছিল।
সুরজ দরজাটা খুলে বাইরে থেকে ডোরবেল বাজাতেই স্ক্রিনটি চালু হয়ে গেল। তাতে ফ্লোরের পুরো করিডোরটাই স্পষ্ট দেখা যাচ্ছে। বাপরে, উফ, ডোরবেলটার কি জোরে আওয়াজ, কান একেবারে ঝালাপালা হয়ে গেল। ভলিউম কমানো যায় না? হ্যাঁ, এগুলো তো স্মার্ট ডোরবেল, অবশ্যই ভলিউম অ্যাডজাস্ট করা যায়। শুধু কি তাই, যেই ডোরবেল বাজাক সঙ্গে সঙ্গে তার ভিডিও উঠে যায়। মোবাইলে সিঙ্ক করা থাকলে সেই ভিডিও মোবাইল থেকেও অ্যাক্সেস করা যায়। এমনকি আপনি অফিসে থাকলে সেখান থেকেও মোবাইলে চেক করতে পারবেন যে কে ডোরবেল বাজাচ্ছে। এই ডোরবেল আর করিডোরের সিসিটিভি থেকেই তো আমরা অকাট্য প্রমাণগুলো পেয়েছি। এই দেখুন। সুরজ টাচস্ক্রিন মনিটরটির কয়েকটি বাটন টিপে নির্দিষ্ট সময়ের ভিডিওগুলো দেখালো। দেখা গেল সিদ্ধার্থ বিকেল 2:45 ডোরবেল বাজাচ্ছে। আবার বিকেল ঠিক 5টার সময় একটা সুটকেস হাতে লিফট থেকে বেরিয়ে আরেকজনকে ডোরবেল বাজাতে দেখা গেল, যাকে সুরজ দেবরাজ বলে পরিচয় দিলেন। তবে বোঝাই গেল দেবরাজের ডোরবেলে কেউ সাড়া দেয়নি। বেশ কয়েকবার ডোরবেল বাজানোর পর তাকে অধৈর্য ভঙ্গিতে পকেট হাতড়ে চাবি বের করে দরজা খুলতে দেখা গেল। কেউ ডোরবেল বাজালেই শুধু এই ক্যামেরাটা অ্যাক্টিভেট হয়। বাকি ইনফরমেশনগুলো আমরা সিসিটিভি থেকে পেয়েছি। তাতে দেবরাজকে সকাল 10টায় এবং কাজের লোককে দুপুর ওই 12:30টায় বেরিয়ে যেতে দেখা গেছে। বিকেল 3:30 সিদ্ধার্থ বেরিয়ে গেছে দরজা বাইরে থেকে টেনে বন্ধ করে। ঠিক বিকেল ওই 5টার সময় দেবরাজকে লিফট থেকে বেরোতে দেখা গেছে খুব মনোযোগ দিয়ে মোবাইল দেখতে দেখতে। তারপরে ঘটনা তো আপনারা নিজেই দেখলেন। আচ্ছা, দেবরাজ মোবাইলে কি দেখছিল সেটার খোঁজ নিয়েছেন? ঘরে ঢুকতে ঢুকতেও মোবাইল দেখছে কেন? সেটা কি আজকের দিনে অস্বাভাবিক কিছু? যেখানে লোকে মোবাইল দেখতে দেখতে রাস্তাও পার হচ্ছে, সেখানে এটা আর এমন কি? সিসিটিভিতে আর অস্বাভাবিক কিছু পাননি? মানে সন্দেহজনক অন্য কাউকে দেখেননি? এখনও সিসিটিভি দেখার কাজ চলছে। আমরা বিভিন্ন উইটনেসের জবানবন্দি অনুযায়ী কি টাইমগুলো আগে দেখে নিয়েছি। যদি সন্দেহজনক কাউকে পাওয়া যায় তাকেও জেরা করা হবে। তবে সিদ্ধার্থ ছাড়া কেউ যে ফ্ল্যাটে ঢোকেনি সেই ব্যাপারে আমরা নিশ্চিত, কারণ ভিডিও ডোরবেলে আর কোনো ভিডিও রেকর্ডিং পাওয়া যায়নি। আচ্ছা, কিন্তু ডোরবেলে রেকর্ড করা ভিডিও তো ডিলিট করে দেওয়াও সম্ভব। ধরুন দেবরাজের মোবাইলে যদি ডোরবেলটা সিঙ্ক করা থাকে, ও তো সেটা অফিস থেকেও অ্যাক্সেস করতে পারে এবং সেখানে বসেই কোনো নির্দিষ্ট ভিডিও ডিলিট করে দিতেও পারে। না, সেটা করে বিশেষ লাভ হবে না, কারণ বাইরে সিসিটিভি আছে আর তাতে ফ্ল্যাটের দরজা স্পষ্ট দেখা যাচ্ছে। ডোরবেলের ভিডিও ডিলিট করে দিলেও সিসিটিভিতে ঠিকই ধরা পড়বে। এক্স্যাক্টলি। আমার মনে হয় এই ফ্ল্যাটে আর কিছু দেখার নেই। চলুন এবার দেবরাজের সঙ্গে গিয়ে কথা বলি। দেবরাজকে পাওয়া গেল 8 তলার এক প্রতিবেশীর বাড়িতে। সহৃদয় প্রতিবেশী ভদ্রলোক তাঁর ড্রয়িং রুমটি ইন্টারোগেশনের জন্য ছেড়ে দিয়ে নিজে ভেতরে চলে গেলেন। দেবরাজের বয়স দেখে মনে হয় 3-এর কোঠায়। উচ্চতা 6 ফুটের কাছাকাছি, বলিষ্ঠ চেহারা, মাথার চুল কোঁকড়া, মুখে হালকা গোঁফ আর চাপ দাড়ি। সুরজ নিজের পরিচয় দেবার পর করমর্দন করে দেবরাজ উৎসুক দৃষ্টিতে ভিক্টর আর শ্রীনিকার দিকে তাকালো। সুরজ তাড়াতাড়ি বলে উঠল, এরা আমার সঙ্গেই, বসুন, কয়েকটা প্রশ্ন আছে। সবাই বসলে সুরজ প্রথম প্রশ্ন করল, আপনি বাড়িতে বেশ কয়েকবার বেল বাজানোর পরও যখন আপনার স্ত্রী দরজা খুললেন না, তখন ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে ভেতরে ঢুকলেন আপনি, তাই তো? এটুকু আমরা ভিডিও ডোরবেলে দেখেছি, কিন্তু ভেতরে ঢুকে আপনি ঠিক কি দেখলেন? দেবরাজের মুখের ভাব দেখে মনে হলো ঘটনাটা সে আর মনে করতে চায় না। সে বলল, ঢুকে ড্রয়িং রুমে কাউকে দেখতে পেলাম না। নন্দিনীর ল্যাপটপটা খোলা অবস্থায় ছিল। আমি 1 মিনিট, ড্রয়িং রুমের লাইটটা কি তখনও জ্বলছিল? ভিক্টরের আচমকা প্রশ্নে
দেবরাজ বেশ থতমত খেয়ে গেল। সুরজও ভুরু কুঁচকে ভিক্টরের দিকে তাকালো। হ্যাঁ, মানে নন্দিনী তো সবসময় আলো জ্বালিয়েই কাজ করতো, ন্যাচারালি জ্বলছিল। বেশ, তারপর আপনি কি করলেন? ড্রয়িং রুমে নন্দিনীকে না পেয়ে ওর বেডরুমের দিকে গেলাম, আর গিয়েই দেখি উফ, কি ভয়ঙ্কর সে দৃশ্য। নন্দিনী বিছানায় মরে পড়েছিল, চোখ ঠিকরে বেরিয়ে আসছিল, গলায় একটা নাইলনের দড়ি পেঁচানো, বারান্দায় কাপড় মেলার দড়িটা ছিঁড়ে গেছে বলে নন্দিনীর কথায় দড়িটা গতকালে আমি কিনে এনেছিলাম। ফ্ল্যাটে ঢুকেই ডান দিকে সুরাকের ওপর দড়িটা আমি রেখে দিয়েছিলাম, নন্দিনী সময় মতো সেটা টাঙিয়ে নেবে বলে। আর আর সেটা দিয়েই আপনি কি সঙ্গে সঙ্গেই পুলিশে ফোন করলেন? দেবরাজ এবার আর ততটা অবাক হলো না। সুরজের মুখে বিরক্তিভাব ফুটে উঠলেও কিছু প্রকাশ করল না। ভিক্টর মনে মনে হাসল। ও নিজেই পরিচয় দিয়েছে যে ভিক্টর আর শ্রীনিকা ওর সঙ্গেই এসেছে, তাই এখন চেয়েও কিছু বলতে পারছে না। তবে সুরজকে খুব একটা দোষও দেওয়া যায় না। ইন্টারোগেশনের মাঝখানে আগ বাড়িয়ে প্রশ্ন করলে যে কোনো অফিসারই বিরক্ত হবে। আমি কিছুক্ষণের জন্য স্টান্ড হয়ে গিয়েছিলাম। দৌড়ে নন্দিনীর কাছে গিয়ে ওকে ধরে তোলার চেষ্টা করেছিলাম, কতবার ডাকলাম, বিশ্বাসই হচ্ছিল না নন্দিনী আর নেই। মনে হচ্ছিল ডাকলেই যেন উঠে বসবে, কিচ্ছু হয়নি ওর। যখন উপলব্ধি হলো যে ও সত্যি আর নেই, আমি সঙ্গে সঙ্গে তখন পুলিশ স্টেশনে ফোন করি। পুলিশ না আসা অবধি আমি নন্দিনীর পাশেই বসেছিলাম। হ্যাঁ, আপনি পুলিশ স্টেশনে কল করেছেন 5:10 পুলিশ এসে ঢুকেছে 5:40। এই সময়ের মধ্যে আপনি আর কাউকে ফোন করেননি, যেমন বিল্ডিং সিকিউরিটি বা প্রতিবেশী, তাই তো? না, আমার মাথা কাজ করছিল না। পুলিশে ফোন করার পর আর কাউকে ফোন করার কথা মনেও হয়নি। আমি শুধু নন্দিনীকে আঁকলে বসেছিলাম। অর্থাৎ আপনি নিশ্চিত ছিলেন যে নন্দিনী দেবী বেঁচে নেই, তাই আপনি ডাক্তার বা অ্যাম্বুলেন্সকে ফোন না করে সোজাসুজি থানায় ফোন করলেন, তাই তো? কি বলছেন কি মশাই? ওরকম দৃশ্য, তারপর হাত পা ঠান্ডা, বডি স্টিফ, কোনো সন্দেহ ছিল না যে... ভিক্টর, লেট মি হ্যান্ডেল দ্য কোয়েশ্চেনিং। আচ্ছা, আপনি কি কাজ করেন? বর্তমানে বিজনেস করছি। বিজনেস কিসের? হেলথ অ্যান্ড ফিটনেস ইকুইপমেন্টসের। মেনলি আমরা ইএমএস মেশিন সেল করি। আপনার একারই বিজনেস? আগে না, একজন বিজনেস পার্টনার আছে, অঙ্কিতা দেশাই। স্টার্ট আপ বিজনেস বলতে পারেন। আমরা ছাড়া আর দুজন মাত্র স্টাফ। মার্কেটিংটা আমি একাই সামলাই। এই বিজনেসটা কতদিনের? 2 বছর। তার আগে কি করতেন? নন্দিনী যে এমএনসিতে চাকরি করত, আগে আমি সেখানেই ছিলাম। সমবয়সী হলেও অফিসে নন্দিনী আমার ইমিডিয়েট সিনিয়র ছিল। ইনফ্যাক্ট সেখানেই নন্দিনীর সঙ্গে আলাপ, আর তারপরে বিয়ে। বিজনেসের ইচ্ছা আমার চিরকালই ছিল। বিয়ের বছরখানেক পর নন্দিনী নিজেই বলল যে ও সব রকম ফিনান্সিয়াল সাপোর্ট করবে, আমি যাতে আর দেরি না করে বিজনেসটা স্টার্ট করি। আমিও তাই চাইছিলাম, তাই চাকরি ছেড়ে ব্যবসা শুরু করি। নন্দিনী খুব ভালোবাসতো আমাকে। বেশ, এবার শেষ প্রশ্ন। খুনটা যখন হয়েছে, মানে ওই 2:30 থেকে 3:30 মধ্যে, আপনি তখন কোথায় ছিলেন এবং কি করছিলেন? অফিসেই ছিলাম, মিটিংয়ে।
মার্কেটিং নিয়ে একটা মিটিং হচ্ছিল। অফিস থেকে এখানে আসতে আপনার কতক্ষণ লাগে? মিনিমাম ঘন্টাখানেক, জ্যাম থাকলে আরও বেশি। মিটিংয়ে যখন ছিলেন নিশ্চয়ই সাক্ষী আছে যে আপনি ওখানেই ছিলেন? হ্যাঁ, অবশ্যই। অঙ্কিতা আর দুজন অফিস স্টাফ তো ওখানেই ছিলেন। আর তাছাড়া মিটিংয়ের মাঝে একজন কাস্টমারও এসেছিলেন, একজন রিটায়ার্ড আর্মি অফিসারের স্ত্রী। তাকেও আমি অ্যাটেন্ড করি। বাই দ্য ওয়ে, 1 মিনিট, আপনি কি আমাকে সন্দেহ করছেন? মানে কি বলতে চাইছেন? আমি নিজের স্ত্রীকে... বিচলিত হবেন না, আপনি যে সত্যি কথা বলছেন সেটা আমাদের অলরেডি ভেরিফাই করা হয়ে গেছে। এগুলো আমাদের জাস্ট রুটিন কোয়েশ্চেন, আর সবাইকে সন্দেহ করাই কিন্তু পুলিশের কাজ। যাই হোক, আপাতত আমার আর কোনো প্রশ্ন নেই। সুরজ ভাইয়া, একটা কথা আমার জানতে খুব ইচ্ছে করছে, যদি আপনি পারমিশন দেন তো জিজ্ঞেস করি। এই ইএমএস মেশিন ব্যাপারটা ঠিক কি? মানে আপনারা যেটা সেল করেন? ভিক্টর অনেকক্ষণ পরে মুখ খুলল। আমি যদ্দূর জানি ইএমএস মানে ইলেকট্রিক্যাল মাসল স্টিমুলেশন, এক ধরনের এক্সারসাইজ ইকুইপমেন্ট। যতদূর জানি তাড়াতাড়ি ফ্যাট লস করার জন্য ব্যবহার করা হয়। একটু ভুল জানেন, অবশ্য আপনার কোনো দোষ নেই। ফ্যাট লসের মার্কেটিং গিমিক দিয়েই পোর্টেবল ইএমএস মেশিনগুলোকে বিক্রি করা হয়। আসলে স্পট ফ্যাট রিডাকশন একটা মিথ। ইএমএস মেশিন এক্সারসাইজের সময় মাসেল টোন ইমপ্রুভ করতে সাহায্য করে। আবার স্ট্রোকের পরে প্যারালাইসিস হয়ে গেলে এই মেশিন ফিজিওথেরাপিতে ইউজ হয়। ফ্যাট লস যেটুকু হয় সেটা একটা বাই প্রোডাক্ট। এর আসল কাজ পেশিকে আরও শক্তিশালী করা। হো, আমি তো এত কিছু জানতামই না। আচ্ছা, কত বড় হয় এই মেশিনগুলো? দেখুন, অনলাইন পোর্টালে যে সমস্ত মেশিন কিনতে পাওয়া যায় ওগুলো তো একেবারে ছোট, তবে ওতে তেমন কাজ হয় না। তবে প্রফেশনাল গ্রেড মেশিনও এখন পোর্টেবল পাওয়া যায়। ইনফ্যাক্ট আমাদের মেশিনটাই তো পোর্টেবল, একটা সুটকেসে ধরে যায়। আপনার কাছে এরকম কোনো মেশিন আছে নাকি অফিসেই থাকে? হ্যাঁ, আছে তো। আমি একটা মেশিন আমার সঙ্গে সবসময় সুটকেসে রাখি। যখন তখন মার্কেটিংয়ের জন্য এদিক ওদিক ছুটতে হয়, তো তাই ডেমনস্ট্রেট করতে হয়। তো দেখবেন নাকি? ব্যাপারটা অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে বলে সুরজ কথোপকথনটা থামিয়ে দিয়ে বলল, না, ওর সব রাখুন, এখন এসব দেখার সময় আমাদের নেই। আমরা এখন যাচ্ছি। ওকে, দরকার হলে আমি কিন্তু আবার আসব। আর আপনাকে এখানে আর থাকতে হবে না, আপনি আপনার ফ্ল্যাটে যেতে পারেন। ফ্ল্যাট থেকে বেরিয়েই সুরজের ফোন বেজে উঠল। ফোন কানে দিয়ে কয়েক সেকেন্ড শুনে নিয়ে সে বলল, ও, নিয়ে এসেছো? আচ্ছা, নিচে লবিতে অপেক্ষা করো, আমি যাচ্ছি। আমার এসআই নরেশ ফ্ল্যাটে যে মেইড কাজ করে তাকে নিয়ে এসেছে, চলুন তাকেও ইন্টারোগেট করি। ফ্ল্যাটের একতলায় লবিতে এসে দেখা গেল একজন অফিসার এক মহিলাকে সঙ্গে নিয়ে দাঁড়িয়ে আছেন। অফিসারকে ভিক্টর ইন্দিরানগর থানায় দেখেছে। সুরজের মতোই বয়স, দোহারা গড়ন। মহিলা মধ্যবয়স্ক, পরনে শাড়ি, চেহারা শীর্ণকায়। সুরজ হিন্দিতে জিজ্ঞেস করল, কি নাম তোমার? রেবতী। আজ সকালে দেবরাজ কাজে বেরিয়ে যাওয়ার পর তুমি ওই ফ্ল্যাটে কতক্ষণ ছিলে? আমি অনেকক্ষণ ছিলাম স্যার। আসলে বাড়ির সব কাজ তো আমিই করি, অনেক কাজ থাকে। তবে আজকে একটু তাড়া ছিল। আমার ছেলেটার আবার অসুখ স্যার, ডাক্তার দেখাতে নিয়ে যাবার কথা ছিল, তাই আমি 12:30টার সময় বেরিয়ে যাই। ম্যাডাম তো জানতেন আমি আজকে তাড়াতাড়ি বেরিয়ে যাব, আসলে আগে থেকেই বলে রাখা ছিল। অন্যদিন কটা অবধি থাকো? অন্যদিন 2-2:30 তো বেজেই যায়। আচ্ছা, তুমি যতক্ষণ ছিলে ম্যাডাম কি করছিলেন? ম্যাডাম ওই ড্রয়িং রুমে ল্যাপটপে বসে কাজ করছিলেন স্যার, আর লাঞ্চ বানানোর সময় রান্নাঘরে আমাকে কি করতে হবে বলতে এসেছিলেন। আসলে আজ থেকে নতুন ডায়েট শুরু করেছিলেন তো, মানে অদ্ভুত বিদেশি রান্না স্যার, চিকেন, চিজ, সবজি কি নেই সেখানে, আর অনেক বেশি পরিমাণে।
মানে ম্যাডাম এমনিতে যা খেতেন তার ডবল। আমি তো বলেই ফেললাম স্যার, ম্যাডাম এত খাবার খেলে ওজন কমবে কি করে? এতে তো ওজন আরো বেড়ে যাবার কথা। अरे जो पूछा जा रहा है उसी का जवाब दो, इतना ज्यादा बात क्यों कर रही हो? রেবতী ধমক খেয়ে বেশ দমে গেল। ভিক্টর এবার জিজ্ঞেস করল, আচ্ছা, তুমি তো বলেছো ম্যাডাম আজ 2টোর সময় লাঞ্চ করেছিলেন। তুমি তো উপস্থিত ছিলে না সেখানে, তাহলে জানলে কি করে? আরে ম্যাডাম তো ওই টাইমেই লাঞ্চ করেন স্যার, মানে করতেন স্যার। অফিসে গেলে কখন খেতেন তা তো আমি জানি না, কিন্তু বাড়িতে থাকলে নিয়ম করে 2টোর সময় খেতে বসতেন। আজ 1.5 বছর হলো এই ফ্ল্যাটে আমি কাজ করছি, কোনো দিন এই নিয়মের নড়চড় দেখিনি। বেশ, তুমি যেতে পারো। দরকার হলে তোমাকে আবার ডেকে পাঠানো হবে। রেবতী চলে যাওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই 2জন কনস্টেবল একজন 16-17 বছরের ছেলেকে নিয়ে এলো। ছেলেটা রোগা, লম্বা, পরনে দামি ব্র্যান্ডেড টি শার্ট আর হাফ প্যান্ট, হাতে স্মার্ট ওয়াচ। এই ব্যাটা সিসিটিভিতে ধরা পড়েছে। এর নাম মহেশ। এই বিল্ডিংয়ের 3rd ফ্লোরে থাকে। 3টের সময় বিল্ডিংয়ের ছাদে উঠেছিল, লিফটের 10 তলা অবধি গিয়ে সেখান থেকে হেঁটে ছাদে উঠেছে। হাতে একটা কালো প্যাকেটও ছিল। প্লিজ মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। এইসব ব্যাটা ফেটা কি? হ্যাঁ, লিফট তো টপ ফ্লোর অবধি আছে, ছাদে উঠতে গেলে সেখান থেকে সিঁড়ি দিয়েই উঠতে হয়। এখন কি ছাদে উঠতেও পুলিশের পারমিশন নিতে হবে? এই একদম চুপ, স্যারের সঙ্গে একদম এভাবে কথা বলবে না। ভুল সময়ে ভুল জায়গায় গিয়েছিলে, তাই পুলিশ জিজ্ঞেস করছে। সত্যি করে বলো, কি করতে গিয়েছিলে? হাতের প্যাকেটে কি ছিল? মিথ্যে বললে কিন্তু বিপদ বাড়বে। মহেশ কোনো উত্তর না দিয়ে চুপ করে রইল। একজন কনস্টেবল বলল, ছাদে চেক করেছি স্যার, ওই কালো প্যাকেট আর একটা খালি মদের বোতল পাওয়া গেছে। দিনে দুপুরে? তা ছাদে কেন ভাই? হ্যাঁ, ঘরে বসে খাওয়া যায় না ওইসব? হ্যাঁ, আই এম 18 অলরেডি, তাই কোনো আইন ভঙ্গ করেছি বলে আমার মনে হয় না। হ্যাঁ, তবু জিজ্ঞেস করছেন যখন উত্তরটা দিচ্ছি। ঘরে ছোট ভাই আছে, ঘরে আমি কখনোই খাই না, এমনিতে পার্টিতে গেলেই খাওয়া হয়। তবে আজ একটু ইচ্ছে হলো আর কি, তাই ছাদে গিয়ে। বাহ, বেশ বেশ, দারুণ। তা খাওয়ার পর ছাদ থেকে ভাড়া বাঁধা বাঁশ নিয়ে নেমে জানলা দিয়ে 10 তলার ফ্ল্যাটে ঢুকে কোনো খুনটুন করনি তো আবার? হ্যাঁ, অদ্ভুত তো, প্রমাণ ছাড়া যা ইচ্ছে তাই বলে যাচ্ছেন। নন্দিনীর মৃত্যু খুবই দুর্ভাগ্যজনক। শি ওয়াজ মাই জিম ফ্রেন্ড, খুব ভালো বন্ধু ছিল আমার। রোজ বিকেলে জিমে দেখা হতো। হ্যাঁ, আমার থেকে অনেকটাই বড়, বাট দেয়ার ইজ নো এজ বার ইন ফ্রেন্ডশিপ, তাই না? আর আমি ওকে খুন করতে যাব কেন? বরং আমি চাই যে ওর খুনি শাস্তি পাক। কিন্তু আনফর্চুনেটলি আপনাদের ইনভেস্টিগেশনের ধরন দেখে তো মনে হচ্ছে না তা হবে। আর শুনুন, আমি আর একটা প্রশ্নের উত্তর দেব না। যদি গ্রেপ্তার করতে চান করুন, আমার লয়ার আপনাদের সঙ্গে কথা বলে নেবে। ঠিক আছে, ইউ মে গো নাও। তবে দরকার হলে আবার ডাকবো, তখন না হয় উকিল নিয়েই এসো। কারণ প্রশ্নের ঠিকমতো উত্তর না পেলে আমিও কিন্তু ছাড়বো না। ক্লিয়ার? মহেশ একটা ব্যঙ্গাত্মক হাসি হেসে লিফটের দিকে পা বাড়ালো। সুরজ এবার নরেশকে জিজ্ঞেস করল, আচ্ছা, মারা যাওয়ার পর নন্দিনীর ফোনে কোনো ফোন এসেছিল? হ্যাঁ স্যার, নন্দিনীর অফিস থেকে একটা ফোন এসেছিল। ওদের ঘটনাটা জানাবার পর আর কোনো ফোন আসেনি। এছাড়া নন্দিনীর ডায়েটিশিয়ান ফোন করেছিলেন, নতুন ডায়েট করতে কোনো অসুবিধা হচ্ছে কিনা সেটা জানার জন্য। ফোনটা আমরা এখন সুইচ অফ রেখেছি। বেশ, চলো থানায় ফেরা যাক। আচ্ছা ভিক্টর বাবু, আপনারা আবার পুলিশ স্টেশনে আসবেন নাকি? না, আর ওখানে গিয়ে কোনো লাভ নেই, আমরা এখান থেকেই ফিরে যাব। আমি কি আপনাদের পৌঁছে দেব? রাত ওই 10:30 তো বেজে গেছে। ব্যাঙ্গালোর শহর কিন্তু এখন আর রাতে সেফ নয়, প্রচুর ক্রাইম হচ্ছে। আপনি চিন্তা করবেন না সুরজ ভাইয়া, আমরা ঠিক চলে যাব। সুরজ ভিক্টরের দিকে তাকাতে সেও মাথা নেড়ে তাকে আশ্বস্ত করল। আর কথা না বাড়িয়ে নরেশকে সঙ্গে নিয়ে সুরজ বেরিয়ে গেল। ভিক্টর আর শ্রেণিকা নীরবে কমপ্লেক্সের রাস্তা দিয়ে ধীরে ধীরে গেটের দিকে হাঁটতে লাগল। শ্রেণিকাকে কি বলবে ভিক্টর ভেবে পাচ্ছিল না।
পরিস্থিতি যে খুব একটা সুবিধার নয় সেটা শ্রীনিকাও বোধহয় বুঝে গেছে, তাই সেও চুপ করে আছে। হঠাৎ শ্রীনিকা এ কি, তুই এখানে? বলে হন হন করে সামনের দিকে এগিয়ে গেল। ভিক্টর দেখল চশমা পরা রোগা একটি মেয়ে তাদের দিকেই এগিয়ে আসছে। মেয়েটাকে দেখে খুব পরিশ্রান্ত বলে মনে হলো। শ্রীনিকাকে দেখে সে বলল, আরে শ্রীনিকাদি, তুমি এখানে? তুমি তো কুর্গে থাকতে না? এখানে কবে থেকে? এই কমপ্লেক্সেই থাকো নাকি? হোয়াট আ কোইন্সিডেন্স। শ্রীনিকা ভিক্টরের দিকে ফিরে বলল, ও হলো অস্মিতা, আমরা একটা অনলাইন লিটারারি গ্রুপের ফ্রেন্ড। লাস্ট 5 বছর ধরে আমরা মাঝে মাঝে ভিডিও কলে গ্রুপ মিটিং করি। তুই এখানে থাকিস আমি তো জানতামই না। আচ্ছা, তোর সঙ্গে আলাপ করিয়ে দিই, এ হলো আমার বন্ধু ভিক্টর। এখানেই থাকো তোমরা? আমার বাড়ি তো সামনেই, 3 নম্বর ব্লকে। নন্দিনী যে ব্লকে খুন হয়েছে তার ঠিক সামনাসামনি ব্লকটার দিকে দেখালো অস্মিতা। না, আমরা এখানে থাকি না, একটা কাজে এসেছিলাম। এই ব্লকটায় তোর বাড়ি? কোন ফ্লোরে? একদম টপ ফ্লোর। এই তো ফ্ল্যাটের ব্যালকনিটা এখান থেকেই দেখা যাচ্ছে। অবাক হয়ে ভিক্টরের দিকে একবার তাকিয়ে শ্রীনিকা বলল, আচ্ছা, তোর ফ্ল্যাটের ঠিক মুখোমুখি 4 নম্বর ব্লকের ফ্ল্যাটটায় আজ দুপুরে একটা খুন হয়ে গেছে, জানিস? হ্যাঁ, কি বলছো? খুন? হ্যাঁ, নন্দিনী প্যাটেল। তুই চিনিস না? ধুর, নিজের ব্লকের লোকেদেরই সব চিনি না, তাও আবার উল্টো দিকের ব্লক। এসব সোসাইটিতে কেউ কারো খোঁজ রাখে নাকি? এই তো কিছুদিন আগে সোসাইটি থেকে একটা আত্মহত্যা করলো, তার নাম শুনেও চিনতে পারিনি। আর আমার জীবনে আজকে যে মিসহ্যাপ হলো, আমার আর এসব দিকে মাথা ঘামানোর সময় বা ইচ্ছা কোনোটাই নেই। সে কি রে, কি হয়েছে তোর? আরে আমার না, আমার দাদুর। জানোই তো ছোটবেলা বাবা মাকে হারিয়েছি, দাদুকে ছাড়া আর কেউ নেই আমার। দাদুর আজ একটা স্ট্রোক হয়ে গেল। ও মাই গড, এখন কেমন আছেন উনি? সময় মতো হসপিটালে নিয়ে যেতে পেরেছিলাম, এইটাই যা। ইন্টারভেনশন সাকসেসফুল হয়েছে অ্যাকর্ডিং টু ডক্টর, কিন্তু প্রেশারটা খুব হাই থাকায় ডাক্তারবাবু জ্ঞান না ফিরিয়ে ভেন্টিলেশনে রাখার সিদ্ধান্ত নিয়েছেন। বলছেন 1-2 দিন না গেলে কিছু বলা যাবে না। স্ক্যান দেখে অবশ্য বলেছেন খুব বেশি ব্রেন ড্যামেজ হয়নি, তবে বিপদ নাকি এখনো কাটেনি। কি সাংঘাতিক ব্যাপার, কখন হলো এসব? আর বলো না দিদি, দাদু তো খুব একটা বাইরে বেরোয় না, তাই বিকেলে ঘুম থেকে উঠে ঘণ্টাখানেক ব্যালকনিতে বসে। আজও তাই বসেছিল। আমি হেডফোনে গান শুনতে শুনতে রান্নাঘরে কাজ করছিলাম। তারপর চা নিয়ে ব্যালকনিতে গিয়ে দেখি দাদু অজ্ঞান হয়ে পড়ে আছে। সঙ্গে সঙ্গে হাসপাতালে ফোন করি, ওরাও 10 মিনিটের মধ্যে অ্যাম্বুলেন্স পাঠিয়ে দেয়। কিন্তু হসপিটালে স্ক্যান ট্যান করে বলল যে একটা মেজর স্ট্রোক হয়ে গেছে, এক্ষুনি ইন্টারভেনশন করতে হবে। বেচারিকে আজকে একা থাকতে হবে, আমি বরং ওর সঙ্গে থেকে যাই। না না দিদি, আমার কোনো অসুবিধা হবে না, অন্য একদিন বরং এসো, দাদু সুস্থ হয়ে ফিরুক আগে। কিন্তু তুমি এখানে কেন এসেছিলে সেটা তো বললে না, আর খুনের কথাই বা তুমি জানলে কি করে? সে অনেক বড় গল্প, পরে একদিন বলবো। ভিক্টর এতক্ষণ চুপ করে দাঁড়িয়েছিল। এবার অস্মিতাকে প্রশ্ন করল, আচ্ছা একটা কথা বলুন, অ্যাম্বুলেন্স যখন এলো নিচে কোনো পুলিশের গাড়ি দেখেছিলেন? কই না তো, আর তাছাড়া তখন এসব খেয়াল করার মতো মানসিক অবস্থা ছিল না আমার। কোয়াইট ন্যাচারাল। ঠিক আছে, আপনি বাড়ি যান। ট্রিটমেন্ট যখন সাকসেসফুল হয়েছে আপনার দাদু নিশ্চয়ই সুস্থ হয়ে উঠবেন, ভরসা রাখুন। শ্রীনি, চলো, আমাদের ক্যাব এসে গেছে। ক্যাবে উঠে শ্রীনিকা সোজাসুজি ভিক্টরকে প্রশ্ন করল, ভিক্টর, কিছু বুঝতে পারলে? সিদ্ধার্থ তাকে বাঁচানো যাবে? পুলিশের কেসটা খুবই স্ট্রং, সব প্রমাণই সিদ্ধার্থর বিরুদ্ধে। তার উপর নন্দিনী সিদ্ধার্থকে ব্ল্যাকমেল করছিল, এইটা তো পুলিশ এখনো জানেই না। শ্রীনিকা চমকে তাকালো।
ভিক্টর তখন পুলিশ স্টেশনে সিদ্ধার্থর সঙ্গে তার কথোপকথনের সার সংক্ষেপ বলল। শুনে শ্রেণিকা রীতিমতো দমে গেল। নিচু গলায় বলল, এটা যদি পুলিশ জানতে পেরে যায় তাহলে তো সিদ্ধার্থদাকে আর বাঁচানোই যাবে না। আচ্ছা, সিদ্ধার্থদা সত্যি কাজটা করেনি তো? কথাটা বলে শ্রেণিকা নিজেই শিউরে উঠল। ভিক্টর দৃঢ়তার সঙ্গে মাথা নেড়ে বলল, না, আমার স্থির বিশ্বাস সিদ্ধার্থ করেনি। সব প্রমাণ ওর বিরুদ্ধে গেলেও আমার বিশ্বাস যে সিদ্ধার্থ এটা করেনি। কিছু একটা গন্ডগোল আছে, কিন্তু সেটা যে কি কিছুতেই ধরতে পারছি না। আমার কিন্তু দেবরাজের উপর সন্দেহ হচ্ছে। ও নিজেই হয়তো ওর বউকে খুন করেছে। ওর কাছে তো ফ্ল্যাটের চাবি ছিল। সিদ্ধার্থদা চলে যাওয়ার ঠিক পরে, মানে ওই 3:30 সময় হয়তো ও ফ্ল্যাটের দরজা খোলে। ভিডিও ডোরবেলের বাটন পুশ করলেই হয়তো ওটা অ্যাক্টিভেট হয়। চাবি দিয়ে সরাসরি খুললে ভিডিও অন হবে না। তখনই ও খুনটা করে। পরে আবার 5টার সময় ফিরে এসে বারবার ডোরবেল বাজিয়ে নিজের ভিডিও ডিভাইসে রেকর্ড করে। শুধু সন্দেহ করে কি লাভ শ্রেণী? শুনলেই তো খুনের সময় দেবরাজের পাক্কা অ্যালিবাই আছে। 3:30 সময় ঘটনাস্থল থেকে অনেক দূরে নিজের অফিসে মিটিং করছিল। অফিস স্টাফ বাদেও একজন রিটায়ার্ড আর্মি অফিসারের স্ত্রীও তার সাক্ষী। তার উপর বিল্ডিংয়ে 24 ঘন্টা সিসিটিভি রেকর্ডিং হচ্ছে। ভিডিও ডোরবেলে না ধরা পড়লেও সেখানে তো ধরা পড়তই। সিসিটিভিতে স্পষ্ট দেখা যাচ্ছে দেবরাজ সকাল 10টার সময় বেরিয়ে বিকেল 5টায় ফিরেছে। মাঝখানে একবারও আসেনি। আচ্ছা, বিল্ডিংয়ের সামনে তো ভাড়া বাঁধা আছে। যদি সিঁড়ি দিয়ে বা লিফটে না উঠে ওখান দিয়ে উপরে ওঠে তাহলে তো সিসিটিভিতে ধরা পড়বে না। জানলাটা হয়তো সকালে খুলে রেখে গিয়েছিল। না শ্রেণী, হচ্ছে না। ভাড়াটা বাঁধা হয়েছে বিল্ডিংয়ের সামনের দিকে। ওখান দিয়ে কেউ বেয়ে উঠলে সোসাইটির কেউ দেখতে পাবে না, এটা তো সম্ভব নয়। মিস্ত্রিরা উঠলে ঠিক আছে, তাদের তো ওঠারই কথা, কিন্তু দেবরাজ যদি কনস্ট্রাকশন রিগ বেয়ে ওঠে কেউ না কেউ তো নোটিস করবেই। আর মহেশ নামের ছেলেটা যদি ছাদ থেকে বাঁশ পেয়ে নেমে জানলা দিয়ে ঢুকে খুনটা করে, হয়তো দুজনের কোনো অ্যাফেয়ার ছিল, সেই থেকেই কোনো ঝামেলা হয়। আহা, সেক্ষেত্রে সে ভেতর থেকে লক করা জানলাগুলো খুলবে কি করে? আর যদি তর্কের খাতিরে ধরেই নি নন্দিনী তার গোপন প্রেমিককে নিজেই জানালা খুলে ভেতরে আসতে দিয়েছিল, খুন করে পালানোর সময় জানলা ভেতর থেকে বন্ধ হলো কি করে? সব হিসেব না মিললে তো হবে না। শ্রেণিকা কয়েক সেকেন্ড চুপ করে ভাবল, তারপর হাতে তুড়ি মেরে বলল, পেয়েছি। যদি দেবরাজ মহেশকে দিয়ে খুনটা করিয়ে থাকে, সকালে দেবরাজ নিজেই জানলাটা ভেতর থেকে খোলা রেখে গিয়েছিল যাতে মহেশ ঢুকতে পারে। মহেশ সিদ্ধার্থদা চলে যাওয়ার ঠিক পরে, অর্থাৎ ওই 3:30 সময় ছাদ থেকে নেমে জানলা দিয়ে ঢুকে খুনটা করল। তারপর জানলার পথেই বেরিয়ে গেল। 5টার সময় দেবরাজ ফিরে এসে ঘরে ঢুকে জানলাটা ভিতর থেকে বন্ধ করে পুলিশকে ডাকল। এবার তো হিসেব মিলছে। বিজয়ীর ভঙ্গিতে শ্রেণিকা ভিক্টরের দিকে তাকালো। হ্যাঁ, অনেক ঘুরিয়ে নাক দেখিয়ে হিসেব মেলানো হলো বটে, কিন্তু এটা কোর্টে প্রমাণ করতে কালঘাম ছুটে যাবে, বুঝেছো? কিছু একটা তো মিস হচ্ছেই। আসলে কেসটায় অনেকগুলো ক্লু আমি পেয়েছি। শুধু আমি না, তুমিও পেয়েছো। সব ক্লুগুলো মাথায় রেজিস্টার করছে কিনা জানি না, তবে নিশ্চয়ই দেখেছো। এবার পাজলের সব টুকরোগুলোকে এমনভাবে মনের মধ্যে সাজাতে হবে যেন পুরো চিত্রটা পরিষ্কার হয় এবং কোথাও কোনো ফাঁক না থাকে। সেটাই তো করতে পারছি না। আর সেটা করতে না পারলে তোমার সিদ্ধার্থদাকেও বাঁচানো যাবে না। ডিফেন্স লয়ারের সঙ্গে একবার কথা বললে হতো না? পুলিশ সিদ্ধার্থদার সেরকম কোনো মোটিভ পায়নি। ব্ল্যাকমেলের ব্যাপারটা না বললে পুলিশ জানতে পারবে না। আর নন্দিনী খুব গোপনভাবেই নিশ্চয়ই এগুলো করেছিল। ওসব চিন্তা হচ্ছে, সিদ্ধার্থদার অফিস ল্যাপটপ সার্চ করে যদি কিছু পেয়ে যায়। পুলিশ যখন ভিডিও এভিডেন্স পেয়েছে, আসল মোটিভ না জানলেও অন্য কিছু দাঁড় করিয়ে নেবে, বুঝেছ? আর সেই সব করার উপায়ের অভাব নেই। হয়তো সিদ্ধার্থর সঙ্গে নন্দিনীর কোনো অ্যাফেয়ার ছিল, এরকম প্রমাণ করার চেষ্টা করবে। এমনকি তোমার রুমেলাদির চরিত্র নিয়েও টানাটানি হতে পারে। কি বলছো তুমি? ও
ওরা এত নিষ্ঠুর। তুমি দেখেছো রুমেলাদির কি অবস্থা? শি ইজ লাইক লিভিং ডেড। তবে এসব করে পুলিশের কোনো লাভ নেই। ওই মরা ঘোড়াকে চাবুক মেরেও কোর্টে একটা কথাও বার করতে পারবে না। আর সিদ্ধার্থদা নন্দিনীকে খুন করছে এরকম কোনো ভিডিও তো পুলিশ পায়নি। যা পেয়েছে সব সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স। আমার মনে হয় সিদ্ধার্থদার শাস্তিটা আটকানো যেতে পারে। উই জাস্ট নিড আ গুড ডিফেন্স লয়ার। এক মিনিট। কি বললে শ্রেণী? আবার বলো, কি বললে? বললাম একটা ভালো উকিল যদি পাওয়া যেত, মানে যাকে হায়ার করা হয়েছে সে তো একেবারেই ইয়াং। না, তার আগে কি বললে? তার আগে ক্যাবটা হঠাৎ করে থেমে গেল। ভিক্টর বাইরে দেখে বলল, তোমার পিজি এসে গেছে। শোনো শ্রেণী, চিন্তা করো না, এক্ষুনি অন্ধকারে একটা আলো দেখতে পেয়েছি। মনে হচ্ছে সিদ্ধার্থকে বাঁচাতে পারবো। আমাকে একটু বসে ভাবতে হবে, খালি সলভ হয়ে গেলেই আমি তোমাকে ফোন করব, কেমন? বাঁচাতে পারবে? কিভাবে? কি আলো দেখতে পেয়েছো? তুমিও ভাবো, সব কিছু তো তুমিও দেখেছো। যা দেখেছো তার মধ্যেই সলিউশন লুকিয়ে আছে। যদি তুমি আগে বের করতে পারো, তুমি আমাকে ফোন করো। ওকে, গুড নাইট দেন। ঠিক ভোর 6টার সময় ভিক্টর শ্রীনিকাকে ফোন করল। হ্যালো, তুমি সলভ করে ফেলেছো? আমি ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি টেরই পাইনি। ভোর 3টেতেই সলভ হয়ে গেছে। অত রাতে আর তোমাকে ডাকতে চাইনি, তাই নিজেও 3 ঘন্টা ঘুমিয়ে নিলাম। আচ্ছা, তুমি শুধু আমাকে একটা কথা বলো, নন্দিনীর ফ্ল্যাটে ফ্রিজ ছিল নিশ্চয়ই? ঠিক খেয়াল পড়ছে না আমার। তুমি ছোট ছোট ক্লু ধরে ফেলো, আর এত বড় ফ্রিজটা মিস করে গেলে। ড্রয়িং রুম আর বেডরুমের মাঝের করিডোরেই তো ছিল, কিন্তু কেন? বলবো, সব বলবো। তুমি শুধু তোমার বন্ধু অস্মিতাকে একবার ফোন করে জিজ্ঞেস করো তার দাদুর কটা নাগাদ স্ট্রোক হয়েছিল, মানে দাদুকে সে কটার সময় ব্যালকানিতে পড়ে থাকতে দেখে। আর চটপট রেডি হয়ে নাও তো, আমি আধ ঘন্টার মধ্যে আসছি তোমাকে পিক আপ করতে। শ্রীনিকাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ভিক্টর ফোন রেখে দিল। তারপরেই সে কল করল ইন্সপেক্টর সুরজ পট্টনায়ককে। গুড মর্নিং মিস্টার চ্যাটার্জি। এত সকালে কি ব্যাপার? হ্যাঁ, একটা ছোট্ট রিকোয়েস্ট আছে। বলছি, আপনি যদি নন্দিনীর ফোনটা একবার অন করে ওর ডায়েটিশিয়ানের নাম্বারটা নিয়ে একবার তাকে কল করে নন্দিনীর নতুন ডায়েটটা একটু ডিটেলে বুঝে নেন, তাহলে খুব ভালো হয়। মানে হোয়াট ইজ দিস ননসেন্স? আরে এত রেগে যাচ্ছেন কেন? ট্রাস্ট মি অফিসার, খুব দরকার না হলে আমি এটা জিজ্ঞেস করতে বলতাম না। যদিও আমি জানি, শুধু কনফার্ম করতে চাই। আর ঠিক 1 ঘন্টা পরে 2জন কনস্টেবল নিয়ে নন্দিনীর ফ্ল্যাটে চলে আসুন। ডক্টর মঞ্জুনাথকেও ডেকে নেবেন। আমি আর শ্রীনিকাও আসছি। নিচে লবিতে থাকবেন, একসঙ্গে উপরে যাব, ওখানেই কথা হবে, কেমন? দেখা হচ্ছে। 6:30টার সময় ভিক্টর ক্যাব নিয়ে শ্রীনিকার পিজির সামনে এসে দেখল সে ইতিমধ্যে তৈরি হয়ে বাইরে অপেক্ষা করছে। ক্যাবে উঠেই সে জিজ্ঞেস করল, সলিউশনটা বলো। আরে এত তাড়া কিসের? একটু পরে তো জানতেই পারবে। এটা বলো যে অস্মিতার দাদুকে কখন অজ্ঞান অবস্থায় পাওয়া গিয়েছিল? 5টার কিছুক্ষণ পরে তো? হ্যাঁ, তুমি কি করে জানলে? ওই 5:15 নাগাদ। অ্যাম্বুলেন্স 5:25 চলে আসে। হাসপাতালে পৌঁছে ওই 6:30টার মধ্যে ইন্টারভেনশন শুরু হয়ে যায়। বেশ, বাকিটা সবার সামনেই বলবো। আমার না এখনো মাথাটা ঝিমঝিম করছে। আসলে ওই ঘুম হয়নি তো, আমি চোখটা একটু বুঝি। পৌঁছলে ডেকে দিও। ভিক্টর চোখ বুজে সিটে হেলান দিল। চার নম্বর ব্লকের লবিতে সুরজ, সাব ইন্সপেক্টর নরেশ, 2জন কনস্টেবল আর ডক্টর মঞ্জুনাথকে দেখতে পাওয়া গেল। মঞ্জুনাথ ভিক্টর আর শ্রীনিকাকে দেখেই বেশ বিরক্তভাবে বললেন, কি ব্যাপার? সকাল সকাল এরকম জরুরি তলব কেন? 9টা থেকে ডিউটি আমার।
এসব করলে কি এখন চলবে নাকি? আমি তো ভাবলাম ইন্সপেক্টর সুরজ ডেকেছেন, তাই এলাম। আপনি ডেকেছেন জানলে কখনোই আসতাম না। শেষে আমাকে ডিফেন্সের অ্যাপয়েন্ট করা প্রাইভেট ইনভেস্টিগেটরের কথায় চলতে হবে। হোপলেস। ক্ষমা করবেন ডক্টর সাহেব, খুব দরকার না থাকলে আপনাকে এভাবে ডেকে পাঠাতাম না। কথা দিচ্ছি আপনার আধ ঘন্টার বেশি সময় আমি নেব না। তারপর সুরজের দিকে ফিরে বলল, আপনাকে যে খবরটা নিতে বলেছিলাম নিয়েছেন? হ্যাঁ, কিন্তু কি অদ্ভুত ব্যাপার, উনি বললেন থাক, সে কথা পরে শুনছি। শুধু এটুকু কনফার্ম করুন যে নন্দিনী কাল থেকে ইন্টারমিটেন্ট ফাস্টিং ডায়েট শুরু করেছিলেন কিনা। হ্যাঁ, কিন্তু আপনি কি করে? সব বলবো, আগে উপরে চলুন। পাঁচ ছবার বেল বাজানোর পরে ঘুম চোখে দরজা খুলল দেবরাজ। এতজনকে দেখে অবাক হয়ে সে বলল, কি ব্যাপার আপনারা? কথা ছিল ড্রয়িং রুমে বসবো একটু। কাল তো সব বললাম, আবার কি? না না, আজ আপনাকে কিছু বলতে হবে না, আপনি শুধু শুনবেন। অগত্যা দেবরাজ দরজা ছেড়ে সরে দাঁড়াল। ড্রয়িং রুমে এসে বসলেন মঞ্জুনাথ, সুরজ, নরেশ, শ্রীনিকা আর দেবরাজ নিজে। কনস্টেবল দুজন দরজার সামনে দাঁড়িয়ে রইল। ভিক্টর দাঁড়িয়ে দাঁড়িয়েই নিজের বক্তব্য শুরু করল। প্রথমেই জানিয়ে রাখি, আপাত দৃষ্টিতে এটা খুব সহজ, অর্থাৎ ওপেন অ্যান্ড শাট কেস বলে মনে হয়, কিন্তু আসলে এটা অত্যন্ত জটিল একটা কেস। আপনাদের মনে হতে পারে এখানে জটিলতা কোথায় আছে। ডক্টর পোস্টমর্টেম করে মৃত্যুর সময় নির্ধারণ করে দিয়েছেন, আর সেই সময় একজন ব্যক্তিকেই এই ফ্ল্যাটে ঢুকতে দেখা গেছে। তাহলে তো সন্দেহের কোনো অবকাশই নেই, তাই না? ঠিক তাই, আমি তো এই কথাটাই বলতে চাইছিলাম। না ডক্টর সাহেব, আনফর্চুনেটলি এত সহজ ব্যাপার এটা নয়। আমাকে একটু সময় দিলে আমি বুঝিয়ে বলবো গতকাল এই ফ্ল্যাটে ঠিক কি কি হয়েছে। প্রথমে ইন্সপেক্টর সুরজকে আমি একটা প্রশ্ন করতে চাই। সাধারণত কোনো দম্পতির একজন খুন হলে পুলিশ সবার আগে কাকে সন্দেহ করে? ধরে নিন কোনো ভিডিও এভিডেন্স পাওয়া যায়নি, তাহলে? সুরজ আলতোভাবে থুতনিতে হাত বুলোতে বুলোতে বলল, অবশ্যই স্পাউস, অর্থাৎ স্বামী খুন হলে স্ত্রীকে আর স্ত্রী খুন হলে স্বামীকে। এক্স্যাক্টলি, কিন্তু এক্ষেত্রে সেটা করা হয়নি, কারণ এখানে পরিষ্কার সিসিটিভি এবং ভিডিও ডোরবেলে দেখা যাচ্ছে দেবরাজ সকাল 10টার সময় বেরিয়ে যান এবং বিকেল 5টার আগে উনি আর এই বিল্ডিংয়ে ঢোকেননি। তাছাড়া অটোপসিতে নির্ধারিত খুনের সময় তিনি যে এই জায়গা থেকে অনেক দূরে ছিলেন তার অন্তত 4 জন সাক্ষী আছে, এবং পুলিশ সেটা ভেরিফাইও করেছে। অর্থাৎ এই কেসে সবচেয়ে স্ট্রং অ্যালিবাই দেবরাজের, তাই তো? সবাই সম্মতিসূচক মাথা নাড়ল। দেবরাজ কৌতূহলী দৃষ্টিতে ভিক্টরের দিকে তাকিয়ে রইল, যেন কথোপকথন কোন দিকে গড়াচ্ছে সে এখনো অনুধাবন করতে পারছে না। ভিক্টর বলতে থাকল, আর সেই একই কারণে সিদ্ধার্থের বিরুদ্ধে প্রমাণ একেবারে অকাট্য। যদিও মহেশ নামের ছেলেটি ছাদে মদ খেতে উঠেছিল, তার পক্ষে সিসিটিভি এড়িয়ে এ বাড়িতে ঢোকা সম্ভব ছিল না। ভাড়া বাঁধা বাস বেয়ে নেমে জানলা দিয়ে এই বাড়িতে ঢুকে এসে খুন করেছে এই কথা আমি বিশ্বাস করি না, কারণ জানালাটা ভেতর থেকে বন্ধ ছিল। অর্থাৎ পোস্টমর্টেম নির্ধারিত খুনের সময়ে একমাত্র সিদ্ধার্থকেই এই ফ্ল্যাটে ঢুকতে দেখা গেছে। কিন্তু পোস্টমর্টেম রিপোর্ট যদি ভুল হয়? হাউ ডেয়ার ইউ! আমার করা পোস্টমর্টেম রিপোর্টকে ভুল বলছো? তুমি জানো আমার কত বছরের এক্সপেরিয়েন্স? কি করে এত স্পর্ধা হয় তোমার? ভিক্টর মঞ্জুনাথের দিকে ফিরে করজোড়ে বলল, ডক্টর সাহাব, শান্ত হন, বসুন। আমি আপনার রিপোর্টটাকে ভুল বলিনি। আর কয়েকটা মিনিট আমার কথা ধৈর্য ধরে শুনুন, তাহলেই বুঝতে পারবেন আমি কি বলতে চাইছি। মঞ্জুনাথ বসলেন ঠিকই, কিন্তু নিচু স্বরে গজগজ করতে লাগলেন। ভিক্টর বলল, ইন্সপেক্টর সুরজ, নন্দিনীর ডায়েটিশিয়ান আপনাকে কি জানিয়েছে একবার বলতে পারবেন? উনি বললেন যে নন্দিনীর গতকাল থেকে ইন্টারমিটেন্ট ফাস্টিং ডায়েট শুরু করার কথা ছিল। দ্রুত ওজন কমাতে এই ডায়েট ব্যবহার করা হয়। এতে দিনের বেশিরভাগ সময় ফাস্টিংয়ে থেকে অল্প সময়ের মধ্যে সারাদিনের খাবার কমপ্লিট করতে হয়।
নন্দিনীকে 16 ঘন্টা ফাস্টিং আর 8 ঘন্টা ইটিং উইন্ডো দেওয়া হয়েছিল। ডিনার করতে ওর ওই রাত 12টা হয়ে যেত। সেই হিসেবে পরের দিন বিকেল ওই 4টের সময় নন্দিনীর ফার্স্ট মিল খাওয়ার কথা ছিল। সবাই একযোগে অবাক হয়ে সুরজের দিকে চাইল। ভিক্টর এবার মঞ্জুনাথের দিকে চেয়ে বলল, আপনি মৃতদেহের স্টমাকে ফ্রেশ ফুড পেয়েছিলেন, আর সেই থেকে আপনার ধারণা হয় খাবার কিছুক্ষণ বাদেই নন্দিনীর মৃত্যু হয়েছে, তাই তো? কিন্তু সেক্ষেত্রে তো নন্দিনীর মৃত্যু 4টের কিছুক্ষণ পরে হওয়ার কথা, কারণ 2:30 থেকে 3:30-এর মধ্যে মৃত্যু হলে এই নতুন ডায়েট চার্ট অনুযায়ী তো নন্দিনীকে এমটি স্টমাকে পাওয়া যেত, তাই না? এতে কি প্রমাণ হয়? দেখুন, ফুড ইনটেক টাইমটা খুব আনরিলায়েবল, বুঝেছেন? আর ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ের মতো কঠিন ডায়েট হতে পারে প্রথম দিন অনেকেই ঠিক মতো করতে পারে না। হয়তো খিদের চোটে উনি 2টোর সময় খেয়ে ফেলেছিলেন। ভেরি মাচ পসিবল। আচ্ছা, আপনি কি ঘটনাস্থলে এসে মৃতদেহের টেম্পারেচার চেক করেছিলেন? হ্যাঁ, করেছি। তবে সঙ্গে থার্মোমিটার ছিল না, হাত দিয়ে চেক করেছি। কি পেলেন? কি আবার পাবো? 2 ঘন্টা আগে মৃত্যু হলে যা হওয়া স্বাভাবিক, দেহ ঠান্ডা ছিল। আপনি কি শরীরের সব জায়গা চেক করেছিলেন? কি বোকার মতো কথা বলছেন, হ্যাঁ? সেটা কি সম্ভব? অনলি এক্সপোজড পার্টস, মানে ফেস, হাত, পা। এটা কি খুব রিলায়েবল? থার্মোমিটার দিয়ে চেক করলে নিশ্চয়ই রিলায়েবল, তবে যেহেতু হাত দিয়ে চেক করেছি তাতে অনলি রাফ আইডিয়া পাওয়া যায়। তাহলে কোন তথ্যের উপর সবচেয়ে বেশি ভরসা করে আপনি মৃত্যুর সময় নির্ধারণ করেছেন? আরে আগের দিনই তো বললাম, মৃতদেহের স্টিফ হয়ে যাওয়া, অর্থাৎ রাইগার মর্টিস। আমি যখন প্রথম নন্দিনীকে দেখি, অর্থাৎ ওই 5:30টার সময়, তখন অলরেডি তার চোয়াল, হাতের আঙুল, এমনকি হাত পর্যন্ত শক্ত হয়ে গিয়েছিল। অর্থাৎ অন্তত 2 ঘন্টা আগে মৃত্যু হয়েছিল। এটা খুবই রিলায়েবল। ভিক্টর কৌতুকের দৃষ্টি নিয়ে ডাক্তারের কথা শুনছিল। এবার বলল, না ডক্টর মঞ্জুনাথ, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, এই কেসে ওটা রিলায়েবল নয়। কারণ খুন 2:30 থেকে 3:30-এর মধ্যে হয়নি, হয়েছে বিকেল 5টা থেকে 5:10-এর মধ্যে, অর্থাৎ দেবরাজবাবু ফ্ল্যাটে ঢোকার পর থেকে পুলিশে ফোন করার সময়ের মধ্যে। দেবরাজ উঠে দাঁড়িয়ে প্রতিবাদ করল, কি যা তা বলছেন? আমি আমার স্ত্রীকে খুন করেছি? ডাক্তার নিজে পোস্টমর্টেম করে মৃত্যুর সময় নির্ধারণ করেছেন, তাই আপনার পাগলের প্রলাপটা শোনার কোনো কারণ এখানে নেই। ভিক্টর খুব শান্তভাবে দেবরাজের দিকে ফিরে দাঁড়ালো। তার মুখে হালকা হাসি, অথচ চোখের দৃষ্টি খুব তীক্ষ্ণ। খুব ঠান্ডা গলায় সে বলল, পাগলের প্রলাপ বকছি কিনা সেটা আপনার ইএমএস মেশিনটা নিয়ে এলেই বোঝা যাবে। মুহূর্তের মধ্যে দেবরাজের মুখভঙ্গির পরিবর্তন হলো। তার প্রতিবাদী ভাবটা মিলিয়ে গিয়ে সেখানে ফুটে উঠল ভয়। ধপ করে বসে পড়ে কাঁপা কাঁপা গলায় সে বলল, কি বলতে চাইছেন আপনি? কাল সকাল 8টায় যখন সিদ্ধার্থ নন্দিনীকে ফোন করে আপনি বাড়িতেই ছিলেন। সম্ভবত আপনি জানতে পারেন যে সিদ্ধার্থ 2:30 নাগাদ এই বাড়িতে আসবে। অবশ্যই পরে আপনার মোবাইলে ভিডিও ডোরবেলের রিমোট অ্যাক্সেস থেকে আপনি কনফার্মও করেন যে সিদ্ধার্থ কখন এই বাড়িতে ঢুকলো আর কখন বেরোলো। সেই মতো সময়ের হিসেব করে আপনি ঠিক বিকেল 5টায় ফ্ল্যাটে ফিরে আসেন। লিফট থেকে নেমেই মোবাইল অ্যাপ থেকে ভিডিও ডোরবেল মিউট করেন, যাতে বারবার বাটন প্রেস করলেও ডোরবেল না বাজে আর নন্দিনী দরজা না খোলেন। আপনি জানতেন সবকিছুই ভিডিও রেকর্ড হচ্ছে, তাই এমন নাটক করেন যে কয়েকবার বেল বাজানোর পরও দরজা না খোলায় আপনি অধৈর্য হয়ে পকেট থেকে চাবি বের করে নিজেই দরজা খুললেন। নাইলনের দড়ি পাশেই সুরেকের উপর রাখা ছিল। বেচারা নন্দিনী পিছন ফিরে বসে ল্যাপটপে কাজ করছিল। বেল না বাজায় আপনার উপস্থিতি সে টেরই পায়নি। আপনি ঘরে ঢুকেই সময় নষ্ট না করে নন্দিনীর গলায় ফাঁস লাগিয়ে ড্রয়িং রুমেই তাকে খুন করলেন।
দেবরাজবাবু। ভুল বলছি? মিথ্যা কথা, একদম মিথ্যা কথা। এখনো আমার বলা শেষ হয়নি। খুন করার পর নন্দিনীর দেহ আপনি তার বেডরুমে নিয়ে যান, তারপরেই আপনি আপনার মাস্টার স্ট্রোকটা দিলেন। ডক্টর মঞ্জুনাথের থেকে আমরা জেনেছি আমাদের মাংসপেশিতে অ্যাডিনোসিন ট্রাইফসফেট অর্থাৎ এটিপি থাকে। মৃত্যুর পর ধীরে ধীরে এই এটিপি মাসল থেকে বেরিয়ে যায় বলেই মাসল স্টিফ হতে থাকে, যাকে আমরা রাইগার মর্টিস বলি। মাংসপেশি সংকোচনের জন্য কিন্তু এটিপি ব্যবহৃত হয়। এবার মৃত্যুর পর কোনো কৃত্রিম উপায়ে যদি মাংসপেশিকে স্টিমুলেট করে সংকোচন করানো হয়, তাহলে এই এটিপি আরও দ্রুত খরচ হয়ে যাবে আর মাংসপেশি নিয়মের তুলনায় তাড়াতাড়ি স্টিফ হবে। আর মাসল স্টিমুলেট করানোর যন্ত্র অর্থাৎ ইএমএস মেশিন আপনার সুটকেসেই সব সময় রাখা থাকে। ও মাই গড! আপনি ভুল পোস্টমর্টেম রিপোর্ট করেননি, বরং খুব চালাকি করে আপনাকে ধোঁকা দেওয়া হয়েছে। নন্দিনীর মৃতদেহকে তার বিছানায় শুইয়ে দেবরাজ সবার আগে পুলিশে ফোন করে। সে জানতো পুলিশের আসতে কিছুক্ষণ সময় লাগবে। সেই সময়টায় দেবরাজ দুটো কাজ করে। প্রথমত, ইএমএস মেশিনের জেল প্যাড নন্দিনীর দুই গালের ম্যাসেটার মাসলের উপরে, দুই হাতের তেলোয় আর দুদিকের বাইসেপ মাসলে লাগিয়ে দেয়। অর্থাৎ মৃত্যুর 2-3 ঘন্টা পরে যে মাসলগুলোয় রাইগার মর্টিস হয়, ঠিক সেইগুলোতেই সে ইএমএস মেশিন অ্যাপ্লাই করে জোরালো কারেন্ট চালিয়ে দেয়। আর্টিফিশিয়াল স্টিমুলেশন হয়ে এই মাসলগুলো কন্টিনিউয়াস সংকোচন হতে থাকে আর তার এটিপিও শেষ হতে থাকে। সেই সঙ্গে ফ্রিজ থেকে সম্ভবত আইস প্যাক এনে নন্দিনীর শরীরের এক্সপোজড জায়গাগুলোতে বারবার চেপে ধরতে থাকে যাতে বডি টাচ করে ঠান্ডা লাগে। সে জানতো যে অটোপসি সার্জন এই বিল্ডিংয়েই থাকেন এবং পুলিশ এসে তাকে ডেকে পাঠাবে। নন্দিনীকে যেখানে শোয়ানো হয়েছিল তার সামনের জানলা দিয়ে কমপ্লেক্সের গেট পর্যন্ত দেখা যায়। যেই মুহূর্তে সে পুলিশের গাড়ি ঢুকতে দেখল, সঙ্গে সঙ্গেই ইএমএস মেশিন গুটিয়ে নিজের সুটকেসে ভরে নিল। আইস প্যাক আবার ফ্রিজে চালান করে দিল এবং ভিডিও ডোরবেল আনমিউট করে দিল। ততক্ষণে নন্দিনীর চোয়াল, হাতের আঙুল আর বাইসেপস মেশিনের প্রভাবে স্টিফ হয়ে গেছে। এখন মনে পড়ছে, কিছুদিন আগে কমপ্লেক্সে যখন একটা সুইসাইড হলো, তখনও পুলিশ আমাকে ঘটনাস্থলেই ডেকে পাঠিয়েছিল আর আমি পরীক্ষা করে মৃত্যুর সময় বলে দিয়েছিলাম। তার পরদিন দেবরাজ আমাকে বেশ কৌতূহলের সঙ্গে জিজ্ঞাসা করছিল যে মৃত্যুর সময় কিভাবে নির্ধারণ করি। আমিও ইনোসেন্ট প্রশ্ন হিসেবে উত্তর দিয়েছিলাম, রাইট। আর তারপরে দেবরাজ নিশ্চয়ই এই ব্যাপারটা নিয়ে অনেক পড়াশোনা করেছে, আর ইএমএস মেশিন তো ওর সাবজেক্টই ছিল। তাই ইলেকট্রিক্যাল মাসল স্টিমুলেশনের সঙ্গে মাসল কন্ট্রাকশনের সঙ্গে এটিপি আর এটিপির সঙ্গে রাইগার মর্টিসের যোগসূত্র খুঁজে বার করতে ওর খুব একটা অসুবিধা হয়নি। ইন্টারমিটেন্ট ফাস্টিং এর ব্যাপারটা তো সে জানতই, তার সঙ্গে বডি ঠান্ডা করার জন্য আইস প্যাক, যাকে বলে ট্রিপল ডিসেপশন। বাকিরা এতক্ষণ অবাক হয়ে ভিক্টরের কথা শুনছিল। এবার শ্রীনিকা জিজ্ঞেস করল, কিন্তু ডায়েটের কথা তো অন্য কেউ জানতে পারতো, বিশেষ করে ওই মেয়েড রেবতী। তাহলে তো সব ফাঁস হয়ে যেত। উত্তরটা দিল সাব ইন্সপেক্টর নরেশ। না, রেবতী জবানবন্দিতে জানিয়েছে নন্দিনী দরকারের বাইরে তার সঙ্গে একটাও কথা বলতেন না। এই ব্যাপারটা দেবরাজের অজানা থাকার কথা না। আরে নন্দিনীর ডায়েটিশিয়ানের সঙ্গে কথা বলে বুঝলাম ডায়েটের ব্যাপারে উনি খুব সিক্রেটিভ ছিলেন। মানে কি ডায়েট করছেন সেটা যেন অন্য কোনো ক্লায়েন্টকে না জানানো হয়, সে ব্যাপারে উনি সবাইকে অনুরোধ করতেন। হ্যাঁ, এই ব্যাপারগুলো হাজব্যান্ড তো জানবেই। তাছাড়া কেউ যদি ডায়েটের কথা জেনেও যেত, ডক্টর সাহেবের মতো ভাবতো হয়তো খিদে সহ্য করতে না পেরে দুটোর সময় অর্থাৎ ইউজুয়াল টাইমেই খেয়ে নিয়েছে। আর আসল জিনিস অর্থাৎ রাইগার মর্টিস তো ম্যানিপুলেট করা হয়েই গেছে। ফ্রিজ থেকে আইস প্যাক বার করে দিয়েছিল, সেটা কিভাবে বলছো? সেটা অনেকটা অনুমান। দেখো, সেদিন আমরা যখন ডাক্তার সাহেবকে জিজ্ঞেস করলাম মৃত্যুর সময় নির্ধারণ উনি কিভাবে করেন, তখন উনি কি কি পয়েন্ট বলেছিলেন মনে আছে? রাইগার মর্টিসের কথা তো বলেইছিলেন, এছাড়া বলেছিলেন লিভিডিটি।
কিন্তু সেটা নন্দিনীর ডার্ক কমপ্লেকশনের জন্য আর ওই অ্যানিমিয়া থাকার জন্য এই কেসে রিলায়েবল নয়। স্টমাক ফুড কন্টেন্ট, মৃতদেহের ডিকম্পোজিশন আর হ্যাঁ বডি টেম্পারেচার বলেছিলেন। বাহ, সব মনে রেখেছো দেখছি। উত্তরটা তো তুমি নিজেই দিয়ে দিলে। দেবরাজ যখন সুইসাইড কেসটার পরে ডাক্তারবাবুকে ওই একই প্রশ্ন করেছিল, তিনি নিশ্চয়ই সব পয়েন্টগুলো বলেছিলেন। মৃতদেহের ডিকম্পোজিশন অর্থাৎ পচন এত তাড়াতাড়ি হয় না। লিভিডিটি এখানে আনরিলায়েবল। তাহলে পড়ে রইল তিনটে জিনিস: রাইগার মর্টিস, স্টমাক ফুড কন্টেন্ট আর বডি টেম্পারেচার। এই তিনটেই ধোঁকা দেওয়ার ব্যবস্থা করেছিল দেবরাজ। কিন্তু পুলিশকে আগে ফোন করে দিয়ে তারপরে এগুলো করা একটু রিস্কি হয়ে গেল না? একটু ভালো করে ভেবে দেখলে এর উত্তরটাও কিন্তু তুমি নিজেই দিতে পারবে। এছাড়া তো ওর হাতে আর কোনো উপায় ছিল না, কারণ দেবরাজ প্রমাণ করতে চাইছিল খুনটা হয়েছে যখন সিদ্ধার্থ এই ফ্ল্যাটে এসেছে তখন, অর্থাৎ সে ভেতরে ঢুকে খুব কম সময় পেয়েছিল। তাই কোনো ওয়ার্নিং না দিয়েই সর্বশক্তি দিয়ে নাইলনের দড়ি নন্দিনীর গলায় চেপে ধরে। এভাবে দেবরাজের মতো একজন শক্ত সমর্থ মানুষের পক্ষে 4-5 মিনিটের মধ্যেই অপেক্ষাকৃত দুর্বল একজনকে মেরে ফেলা সম্ভব। বাকি 5 মিনিট সে নিয়েছিল মৃতদেহটাকে বেডরুমে নিয়ে যেতে। সেটা করার দরকার পড়েছিল কারণ দেবরাজকে জানালা দিয়ে দেখতে হতো কখন পুলিশের গাড়িটা ঢুকছে। খুব বেশি দেরি করে ফোন করলে পুলিশ সন্দেহ করত, তাতেও তো তার 10 মিনিট সময় লেগে যায়। তাই সুরজ সে ব্যাপারে জিজ্ঞেস করলে বলে যে স্ত্রীকে ওই অবস্থায় দেখে সে বিহ্বল হয়ে পড়েছিল। বুঝতে পারছো? রাইট, এবার বুঝেছি। মৃতদেহের 2 গালে আর হাতের স্কিন ড্যামেজগুলো তাড়াহুড়ো করে হ্যাঁচকা টানে ইএমএস মেশিনের জেল প্যাড খুলে নেওয়ার জন্য হয়েছে, আর সেই জন্যই তলায় কোনো কালশিটে নেই। অ্যাসাল্ট করে স্কিন ড্যামেজ হলে চামড়ার তলার টিস্যুতে কালশিটে থাকার কথা। কিন্তু এই খুনের মোটিভ কি? হ্যাঁ, একজন স্বামী অনেক কারণেই তার স্ত্রীকে খুন করতে চাইতে পারে। আমি পুরো ক্রাইমটা রিকনস্ট্রাকশন করে দিলাম, এবার পুলিশ মোটিভটা খুঁজে বার করুক। তবে আমার মনে হয় 2টো ঘটনা মোটিভের দিকে ইঙ্গিত করছে। 1 নম্বর, দেবরাজ আগে নন্দিনীর সঙ্গে সেম কোম্পানিতে কাজ করত, তার ইমিডিয়েট জুনিয়র পোস্টে। হঠাৎ সে চাকরি ছেড়ে বিজনেস করার সিদ্ধান্ত নেয়। আর দ্বিতীয় হলো, দেবরাজের বিজনেস পার্টনার একজন মহিলা। এবার আসল কারণটা কি সেটা দেবরাজ নিজেই ভালো বলতে পারবে। দেবরাজ এতক্ষণ 2 হাতে মুখ ঢেকে বসেছিল। এবার সোজাসুজি তাকালো ভিক্টরের দিকে। চোখ দুটো টকটকে লাল। ঠান্ডা গলায় সে বলল, এসব তুমি প্রমাণ করতে পারবে? এগুলো সব তোমার থিওরি। একটা কথারও প্রমাণ তোমার কাছে আছে? কি ভেবেছ কোর্ট তোমার এই থিওরি শুনবে? ডায়েটিশিয়ান কোর্টে তো সাক্ষী দেবেই যে নতুন ডায়েট অনুযায়ী নন্দিনীর 4টের সময় খাওয়ার কথা ছিল। বডি টেম্পারেচারের ব্যাপারটা প্রমাণ করার কোনো উপায় নেই, তবে রাইগার মর্টিস ম্যানিপুলেশনের ব্যাপারটা এভিডেন্স আছে। জেল প্যাডগুলো নিশ্চয়ই আপনি বদলানোর সময় পাননি। কাল খুনের পর থেকে পুলিশ এই বিল্ডিং পাহারা দিচ্ছে। আমি নিশ্চিত ইএমএস মেশিনের জেল প্যাডে নন্দিনীর চামড়ার টিস্যু পাওয়া যাবে। ইন্সপেক্টর সুরজ, আপনি এক্ষুনি ইএমএস মেশিনটা বাজেয়াপ্ত করুন। তাতে কি হবে? ওতে কি প্রমাণ হয়? নন্দিনী তো মাঝে মাঝে এক্সারসাইজের সময় আমার থেকে মেশিনটা ধার নিত, তাই ওতেও টিস্যু পাওয়া যাওয়াটাই তো স্বাভাবিক। আর এসব ঠুনকো এভিডেন্স দিয়ে আমাকে ফাঁসানো যাবে না। আসল খুনিকে আড়াল করতে এটা আমাকে ফাঁসাবার চক্রান্ত। আর ইন্সপেক্টর পটনায়ক, উনি তো পুলিশের কেউ বলে মনেই হচ্ছে না। আপনি আমার অনুমতি না নিয়েই এই বাইরের লোককে আমার জেরায় উপস্থিত থাকতে দিয়েছেন। আপনার বিরুদ্ধেও আমি কমপ্লেন করব। যথেষ্ট প্রমাণ না পেলে আমি অপরাধীকে কনফ্রন্ট করি না দেবরাজ। তোমার অপরাধের এমন একটা প্রমাণ আছে যা তোমাকে নিশ্চিতভাবে ফাঁসি কাট অবধি পৌঁছে দেবে। দেবরাজের গলায় এবার একটু অনিশ্চয়তা দেখা দিল। তবু সে বলল, যত সব বাজে কথা। ব্লাফ দিচ্ছ তুমি। কি এমন প্রমাণ আছে তোমার কাছে? ভিক্টর দেবরাজের দিকে এগিয়ে গেল। সেটা দেখে দেবরাজ যেন সোফার মধ্যে আরো সেঁধিয়ে গেল।
সেই অবস্থাতেই ভিক্টর সামনে ঝুঁকে দেবরাজের চোখে চোখ রেখে বলল, আছে আছে, সেই প্রমাণটা হলো একজন প্রত্যক্ষদর্শী। এই খুনের আই উইটনেস আছে? কে? মঞ্জুনাথও রীতিমতো অবাক হয়েছেন। হঠাৎ শ্রীনিকার চোখে মুখে একটা উদ্দীপনা ফুটে উঠল। পকেট থেকে ফোন বের করে সে হনহন করে ফ্ল্যাটের বাইরে চলে গেল। ভিক্টর সেদিকে তাকিয়ে বলল, ভেরি ইন্টেলিজেন্ট গার্ল। কিন্তু কে সেই আই উইটনেস? ফ্ল্যাটে তো আর কেউ ছিল না। এই ফ্ল্যাটে কেউ ছিল না ঠিকই, কিন্তু সামনের ব্লকের সেম ফ্লোরের ব্যালকনিতে এক বৃদ্ধ বসেছিলেন। এটা ভুলে গেলে চলবে না, নন্দিনী দিনের বেলাতেও ঘরের আলো জ্বালিয়ে কাজ করতেন। জানালার পর্দা সরানো ছিল। এই ধরনের জানালার কাছে দিনের বেলায় বাইরে থেকে ঘরের ভিতরে কিছু দেখা যায় না, শুধু বাইরের পৃথিবীর রিফ্লেকশন দেখা যায়। অথচ রাতের ঘরে আলো জ্বললে বাইরে থেকে সব কিছু স্পষ্ট দেখা যায়। কিন্তু এর ব্যতিক্রম সম্ভব যদি দিনের বেলা ঘরে জোরালো আলো জ্বলে তবেই। দেবরাজের বোধহয় সেই সাধারণ ব্যাপারটা খেয়াল ছিল না। জানালার পর্দা টেনে দেওয়ারও সে সুযোগ পায়নি, কারণ সেটা করতে গেলে এলিমেন্ট অফ সারপ্রাইজটা নষ্ট হয়ে যেত। নন্দিনী তার উপস্থিতি টের পেয়ে যেতেন, আর দেবরাজের হাতে সময়ও ছিল খুব কম, তাই ঘরে ঢুকে সঙ্গে সঙ্গেই সে নন্দিনীর গলায় ফাঁস পরিয়ে দেয়। আনফর্চুনেটলি এই খুনটা হতে দেখে মেন্টাল স্ট্রেসে ওই ভদ্রলোকের স্ট্রোক হয়ে যায়, আর উনি এখন হসপিটালে ভর্তি আছেন। শ্রীনিকা তখনই হন্তদন্ত হয়ে ঘরে ঢুকল, বলল, অস্মিতাকে ফোন করেছিলাম, ওর দাদুর জ্ঞান ফিরেছে। অত্যন্ত উত্তেজিত হয়ে বারবার কিছু একটা বলার চেষ্টা করছেন, কিন্তু কথা জড়িয়ে যাচ্ছে বলে কেউ কিছু বুঝতে পারছে না। ডান হাতটা এখন কাজ করছে। একবার একজন নার্সের পকেট থেকে কলম তুলে নিয়ে বিছানার মধ্যে আঁকিবুকি কাটছিলেন। এরকম এজিটেটেড দেখে ডাক্তার নাকি আবার সিডেট করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আমি অস্মিতাকে বলেছি ডাক্তারকে বলতে সিডেট না করার জন্য। সুরেশ ভাইয়া, আমার মনে হয় আপনার এক্ষুনি ওই হসপিটাল ভিজিট করা দরকার। মুখে বলতে না পারলেও হাতে লিখে উনি স্টেটমেন্ট দিতে পারবেন। সুরজ উঠে দেবরাজের সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, ইউ আর আন্ডার অ্যারেস্ট। বিকেল 5টার সময় শ্রীনিকার পিজির কাছাকাছি একটা কফি শপে বসেছিল ভিক্টর ও শ্রীনিকা। শ্রীনিকার মন একেবারেই ভালো নেই। দেবরাজই যে খুনি সেটা অস্মিতার দাদু নিজের হাতে লিখে দিয়েছেন ঠিকই, কিন্তু স্টেটমেন্ট দেওয়ার অল্প কিছুক্ষণের মধ্যেই মাথায় রক্তক্ষরণ হয়ে তার মৃত্যু হয়। ডাক্তার অবশ্য বলেছেন এরকম ঘটনা স্ট্রোকের পরে হওয়া খুবই স্বাভাবিক। সুরজ অবশ্য খুশি। স্টেটমেন্ট দেওয়ার আগে সে হাসপাতালের ডাক্তারকে দিয়ে নিশ্চিত করে নিয়েছিল যে বৃদ্ধ সম্পূর্ণ সজ্ঞানে স্টেটমেন্ট দিচ্ছেন। স্টেটমেন্টে হাতের লেখা স্পষ্ট বোঝা যাচ্ছে এবং লেখাটি শুরু হয়েছে এইভাবে, আমি জানি আমি আর বাঁচব না। যতই চিকিৎসা হোক, মৃত্যুর ডাক আমি স্পষ্ট শুনতে পাচ্ছি, কিন্তু মারা যাওয়ার আগে আমি সবাইকে জানিয়ে যেতে চাই কেন আমার স্ট্রোক হলো। সুরজ নিশ্চিত যে এই স্টেটমেন্ট কোর্টে ডাইং ডিক্লারেশন হিসেবে ব্যবহার করা যাবে, যা দেবরাজকে খুনি সাব্যস্ত করবার জন্যে অত্যন্ত জোরালো প্রমাণ। কিন্তু শ্রীনিকার মন খারাপ লাগছে অস্মিতার কথা ভেবে। বাপ মা মরা মেয়েটার দাদুই একমাত্র সম্বল ছিল। ভিক্টর বলল, নিয়তিকে তো কেউ আটকাতে পারে না। তুমি মন খারাপ করে আর কি করবে? অস্মিতার আর কোনো রিলেটিভ নেই? ওর মাসি থাকে ব্যাঙ্গালোরেই। এই ফ্ল্যাটে তালা দিয়ে অস্মিতা এখন থেকে মাসির কাছেই থাকবে। আর ভেবে দেখো, অস্মিতার দাদুর জবানবন্দিতে 2টো জীবন ছারখার হওয়ার থেকে তো বেঁচে গেল। সুরজ আমাকে সকালেই জানিয়েছেন সিদ্ধার্থকে রিলিজ করে দেওয়া হয়েছে। সেটা তোমার জন্য ভিক্টর। তুমি সময় মতো সব বলে না দিলে সুরজ কি এই স্টেটমেন্ট নিতে পারতো? ডাক্তার ওকে সিডেট করে দিতেন, আর ঘুমের মধ্যে উনি মারা যেতেন। তুমি কি করে কেসটা ক্র্যাক করলে সেটা কিন্তু এখনো বলোনি। আমার ডিডাকশনের থেকে তোমার রিমার্কেবল সোশ্যাল সার্কেলের ক্রেডিট কিছুমাত্র কম নয়। একটাই কেস, তার সাসপেক্ট আর তার ওয়াইফ
আই উইটনেসের নাতনি, ইনভেস্টিগেটিং পুলিশ অফিসার, এমনকি গোয়েন্দা, সবাইকেই তুমি চেনো। হাউ অ্যামেজিং! শ্রীনিকার মুখে এতক্ষণে হাসি ফুটল। আর কি করো না, তোমার ডিডাকশন প্রসেসটা বলবে কিনা বলো। আচ্ছা আচ্ছা, বলছি, শোনো তাহলে। কালই তোমাকে বলছিলাম যে কেসটা তদন্ত করতে গিয়ে অনেকগুলো ক্লু পেয়েছি, কিন্তু সেগুলো এতটাই ছড়িয়ে ছিটিয়ে যে কোনো যোগসূত্র বার করতে পারছিলাম না। অর্থাৎ পাজলের সবকটা পিস ঠিকঠাক জায়গায় বসাতে পারছিলাম না। কিন্তু বসে মাথা ঠান্ডা করে ভাবার পর চেইন অফ লজিকটা ঠিক মতো সাজাতে পারলাম। প্রথমত, সিদ্ধার্থ খুন করেছে বলে আমার কখনোই মনে হয়নি, কারণ তার সেরকম জোরালো কোনো মোটিভ ছিল না। ব্ল্যাকমেইলের যে গল্পটা থানার ইন্টারোগেশন রুমে সিদ্ধার্থ আমাকে বলল, সে অপরাধী হলে কখনোই নিজে থেকে বলতো না, অথচ ভিডিও ডোরবেল এবং সিসিটিভির এভিডেন্স অস্বীকার করি কি করে? এরপর ডক্টর মঞ্জুনাথের সঙ্গে কথা বলে পরবর্তী ক্লু পেলাম। সেটা কি নিশ্চয়ই বুঝতে পারছো? হ্যাঁ, নন্দিনীর 2 গাল আর হাতের তালুর স্কিন ড্যামেজগুলো। রাইট। নাইলনের দড়ি প্রাণ বাঁচানোর জন্য 2 হাতে আঁকড়ে ধরলে হাতের তেলোয় স্কিন ড্যামেজ হতে পারে, কিন্তু চড়থাপ্পড় মারার কারণে গালের 2 দিকে ঠিক একই জায়গায় স্কিন ড্যামেজ হবে, এটা একটু বাড়াবাড়ি। নন্দিনীর ফ্ল্যাটে গিয়ে কিছু ইম্পর্টেন্ট তথ্য পাই। স্মার্ট ডোরবেলের ভলিউম বাড়ানো কমানো যায় আর মোবাইল দিয়ে রিমোটলি কন্ট্রোল করা যায়। সে ব্যাপারে তুমিই প্রথম আমার দৃষ্টি আকর্ষণ করো। তুমি বলেছিলে ডোরবেলটা এত জোরে বাজছে যে কান ঝালাপালা হয়ে গেল। আবার ভিডিওতে দেবরাজকে মোবাইল হাতে নিয়ে করিডোর দিয়ে এগিয়ে আসতে দেখে বলেছিলে মোবাইল দেখতে দেখতে ঢুকছে কেন। এগুলো আপাত দৃষ্টিতে স্বাভাবিক ঘটনা বলে মনে হলেও সবকটা একসঙ্গে মেলালে অন্য কিছুর দিকে ইঙ্গিত করে। ফ্ল্যাটে আরও 2টো জিনিস আমার দৃষ্টি আকর্ষণ করেছিল। এক হলো নন্দিনীর বডিটা যে বিছানায় পড়েছিল তার ঠিক সামনের জানালাটা দিয়ে কমপ্লেক্সের গেট দেখা যায়, আর দ্বিতীয়টা হলো ড্রয়িং রুমের আলো জ্বলা। দেবরাজের বয়ানে আমরা ইএমএস মেশিন সম্পর্কে জানতে পারি। এখানেও তুমি সঠিক প্রশ্নটা করে আমার দৃষ্টি আকর্ষণ করো। ইএমএস মেশিন কি সেটা তো তুমি দেবরাজের কাছে জানতে চেয়েছিলে। হ্যাঁ, আর তাছাড়া দেবরাজকে তো আমার প্রথম থেকেই সন্দেহ হচ্ছিল। ওর অতিরিক্ত শোক, কথা বলতে বলতে কান্নায় গলা বুঝে আসা, সবটাই কেমন যেন মেকি লাগছিল। ট্যাক্সিতে তোমাকে তো আমি বললামই যে দেবরাজকে আমি সন্দেহ করি। একদম ঠিক, আমারও দেবরাজকেই সন্দেহ হচ্ছিল। তুমি হয়তো গাট ফিলিং দিয়ে ওকে সন্দেহ করেছো, কিন্তু আমার সন্দেহ করার অন্য একটা কারণ ছিল। কি কারণ? ওর অতিরিক্ত পোক্ত অ্যালিবাই। কোনো ব্যক্তি নির্দোষ তার যদি একগাদা প্রমাণ থাকে, আমার স্বভাব হলো তাকে উল্টে আরও বেশি সন্দেহ করা। সিসিটিভি আর ভিডিও ডোরবেল একেবারে ডাবল এভিডেন্স, সঙ্গে 4 সাক্ষী যে মৃত্যুর সময় সে অন্তত 1-1.5 ঘন্টা ড্রাইভিং ডিস্টেন্সে ছিল। অর্থাৎ দেবরাজকে সন্দেহ করার কোনো জায়গাই নেই। মহেশ নামের ছেলেটি যে খুনি হতে পারে না সেটা আমি ওর কথা শুনেই বুঝেছি। লুকিয়ে মদ খাওয়া অবধি ওর দৌড়। সিদ্ধার্থর সঙ্গে কথা বলে ওকেও আমার খুনি বলে মনে হয়নি। তাহলে রয়ে গেল শুধু একজন, দেবরাজ। অথচ তার নির্দোষ হওয়ার সাপোর্টে অকাট্য সব প্রমাণ। আর তার সবচেয়ে বড় প্রমাণ ডাক্তার মঞ্জুনাথের পোস্টমর্টেম রিপোর্টে মেনশন করা মৃত্যুর সময়। মনে হলো নিজে বুদ্ধি করে ভিডিও এভিডেন্স জোগাড় করা বা সাক্ষী রাখা যায়, কিন্তু পোস্টমর্টেম রিপোর্ট কারচুপি করা তো যার তার কাজ নয়। তাই কোনো দিশাই পাচ্ছিলাম না। মনে হচ্ছিল সিদ্ধার্থকে হয়তো আর বাঁচাতে পারবো না। তবে এর পরের ক্লুটা ছিল মোক্ষম। মেয়ের রেবতীর সঙ্গে কথা বলে জানতে পারলাম নন্দিনী নতুন কোনো ডায়েট সেদিনই শুরু করেছিলেন, যাতে খুব লার্জ পোর্শন ব্যালেন্সড মিল একেবারে খাওয়ার দরকার ছিল। রেবতী নিজেই বলছিল ম্যাডাম যা খান তার ডাবল অ্যামাউন্ট। আর সেটা শুনেই আমার ইন্টারমিটেন্ট ফাস্টিং ডায়েটের কথা মাথায় আসে। তখনই প্রথম সন্দেহের উদ্রেক হয়, উনি কি সত্যি 2টোর সময় খেয়েছিলেন? যদিও সন্দেহ খুব বেশি যে হলো তা নয়, কারণ উনি যদি রাত 10টায় ডিনার করে থাকেন সেই হিসেবে 16 ঘন্টা দুপুর 2টোর সময়ই হওয়ার কথা। সেই হিসেবে পোস্টমর্টেম রিপোর্ট তো ঠিকই আছে। দুপুর 2টোয় খেলে আর 2:30 থেকে 3:30 মৃত্যু হলে স্টমাকে ফ্রেশ ফুডই পাওয়ার কথা। পরবর্তী ক্লু অবশ্যই অস্মিতার দাদু স্ট্রোক। অস্মিতা বলেছিল তার দাদুর বিকেলে স্ট্রোক হয়েছে, যদিও সময়টা সে জানায়নি। আর আমরাও তখন জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করিনি। তবে সবার শেষে মোক্ষম ক্লুটা দিলে তুমি। আমি আবার কখন ক্লু দিলাম? চাপ বাবা। ওই যে বললে না, রুমেলা ইজ লাইক আ লিভিং ডেড।
ওই মরা ঘোড়াকে কোর্টে চাবুক মারলে একটা কথাও বেরোবে না। এই কথাটা থেকেই আমার মনে ক্লিক করলো ডেড মাসলকে ইএমএস মেশিন দিয়ে স্টিমুলেট করার ব্যাপারটা। তারপর বাড়িতে গিয়ে যেই ভাবতে বসলাম, ধাঁধার সব টুকরোগুলো ঠিক জায়গায় জায়গায় বসে যেতে লাগলো। অবশ্য ইট ওয়াজ নট ইজি। পুরো সিনটা রিকনস্ট্রাকশন করতে টানা 4 ঘন্টা বসে ভাবতে হয়েছিল, বুঝেছো? তবে এসব তুমি বলেই পারলে। এ যা খটোমটো কেস ছিল, তুমি ছাড়া কেউ সলভ করতেই পারতো না। আচ্ছা, খুনের মোটিভ কি কিছু বেরোলো? মানে সুরজ দেবরাজের মুখ থেকে কোনো কথা বের করতে পারলো? হ্যাঁ, পেরেছে। প্রত্যক্ষদর্শীর জবানবন্দি রেকর্ড করা হয়েছে শুনে দেবরাজ কনফেস করে গিলটি প্লিড করার ডিসিশন নেয়। মানে সাজা যদি একটু কমানো যায় আর কি। ও জানিয়েছে নন্দিনী যেভাবে সিদ্ধার্থকে ফাঁসিয়েছিল ঠিক একইভাবে দেবরাজকেও ফাঁসিয়েছিল। অর্থাৎ অনেক বছর ধরেই নন্দিনী কোম্পানির তহবিল তছরূপ করছিল। দেবরাজের ল্যাপটপ থেকে ওর নামে লগ ইন করে বেশ কয়েক মাস কারচুপি করে। দেবরাজ সেটা জানতে পেরে কনফ্রন্ট করলে সিদ্ধার্থর মতো একই রকম করে ওকেও ব্ল্যাকমেল করা হয়। কিন্তু দেবরাজ কম্পিউটার এক্সপার্ট, ওর বিরুদ্ধে সমস্ত প্রমাণ সে নিজেই কভার আপ করে দেয়। নন্দিনী বুঝতে পারে এই কভার আপ এক্সপার্ট ছেলেটাকে কোনোভাবে সব সময়ের জন্য সঙ্গে পেলে সে সারা জীবনই ধরা না পড়ে টাকার এইভাবে 9-6 করে যেতে পারবে। তাই দেবরাজকে ব্ল্যাকমেল করে সে বিয়ে করতে বাধ্য করে। বলো কি? আর দেবরাজও চুপচাপ বিয়ে করে নিল? দেবরাজ বলেছে নন্দিনী নিজের ল্যাপটপে কিছু প্রমাণ রেখে দিয়েছিল যেগুলো সে ডিলিট করতে পারেনি। একরকম ব্ল্যাকমেল করেই তাকে বিয়ে করে। যদিও নন্দিনী নাকি সবসময় দাবি করতো সে দেবরাজকে ভালোবাসে। দেবরাজের বক্তব্য সে বাধ্য হয়েই তাকে বিয়ে করে। যদিও আমার মনে হয় ওই চুরি করা টাকার শেয়ারের লোভও তার মধ্যে কাজ করছিল। কিন্তু প্রথম এক্সট্রা রোজগারের স্বাদ পেলেও পরে দেবরাজ এটাকে বন্দি জীবন বলেই মানতে শুরু করে। এত ডিপলি সে ফেঁসে গিয়েছিল যে নন্দিনীকে ধরিয়ে দিলে সে নিজেও অপরাধীর অ্যাকমপ্লিস হিসেবে জেলে যেত। কিছুদিন পর নন্দিনী দেবরাজকে চাকরি ছাড়তে বাধ্য করে। দেবরাজের কাজ ছিল ফুল টাইম ঘরে বসে নন্দিনীর করা অপরাধগুলোর প্রমাণ লোপাট করা। পরে নন্দিনী তাকে ইএমএস মেশিনের কোম্পানি খোলার জন্য ফিনান্সিয়াল সাপোর্ট দেয়, লাইকলি অ্যাজ ডিল। নন্দিনীর অবশ্য বিশ্বাস ছিল সে দেবরাজকে ভালোবেসেই সবকিছু করছে। দেবরাজের চিরকালই চাকরি না করে বিজনেস করার দিকে ইন্টারেস্ট ছিল। নন্দিনী সেটাকেই সাপোর্ট করেছে। কিন্তু সেখানে গিয়েই দেবরাজ মুক্তির স্বাদ পায়। বিজনেস পার্টনার অঙ্কিতার সঙ্গে তার একটা সম্পর্ক গড়ে ওঠে, কিন্তু অঙ্কিতার সঙ্গে ঘর বাঁধতে গেলে সবার আগে নন্দিনীকে রাস্তা থেকে সরানো দরকার। তাই সে অনেক দিন ধরেই মুক্তির রাস্তা খুঁজছিল। ইএমএস মেশিনের মাধ্যমে যে রাইগার মর্টিসকে ম্যানিপুলেট করা সম্ভব সেটা রিসার্চ করে সে বেশ কিছুদিন আগেই বের করে ফেলেছিল। গতকাল একসঙ্গে দুটো ঘটনা হওয়ায় দেবরাজের দীর্ঘ প্রতীক্ষিত সুযোগ এসে যায়। সেটা হলো একই দিনে নন্দিনীর ডায়েট চেঞ্জ আর সিদ্ধার্থর ভিজিট। বাপরে, কর্পোরেটেও এই ধরনের করাপশন এখন সর্বত্রই ছড়িয়ে শ্রেণী। আমার এক বন্ধু একটা পেন্সিলের কোম্পানিতে চাকরি নিয়েছিল, বুঝলে। বসের করাপশনের কথা জানতে পেরে সে সোজাসুজি হায়ার অথরিটিতে কমপ্লেন করেছিল, কিন্তু শেষে তারই চাকরি গেল। পরে জানতে পারলো সেই হায়ার অথরিটিই নাকি পুরো ব্যাপারটায় জড়িত। দেবরাজের মতো স্কিলের এমপ্লয়িরা অর্থাৎ কভার আপ এক্সপার্টরা এই ধরনের করাপ্টেড লোকের কাছে খুব বড় অ্যাসেট। যাই হোক, সিদ্ধার্থর চাকরি কি থাকছে? শুধু থাকছে না, প্রমোট করে তাকে নন্দিনীর পোস্টটাই দেওয়া হচ্ছে। কাল সিদ্ধার্থ ছাড়া পেয়েই হায়ার অথরিটিকে নন্দিনীর অপরাধের সমস্ত প্রমাণ দিয়ে এসেছে। কোম্পানিকে বড় বিপদের থেকে বাঁচানোর জন্য ওর প্রমোশন হচ্ছে। বাহ, অল ওয়েল দ্যাট এন্ডস ওয়েল। চলো শ্রীনি, এবার ওঠা যাক। তোমার মনের অন্ধকার আশা করি দূর হয়েছে। আমার কাজও এখানেই শেষ। না, এখনো শেষ নয়। আগামী রবিবার তোমাকে দুপুরবেলা আমার সঙ্গে একটা জায়গায় যেতে হবে। কোথায়? সিদ্ধার্থদা আর রুমেলিদি আমাদের দুজনকেই লাঞ্চের জন্য ইনভাইট করেছে। আসলে তোমাকেই করেছে, অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমিও নেমন্তন্ন পেয়ে গেলাম। ও, আরেকটা কথা, এখন থেকে তোমার নতুন কেসে আমাকে ডাকবে তো? আর অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমি কত নাম্বার পেলাম? একদম 100-এ 100।
আজ আপনারা শুনলেন ডাক্তার অমৃতেন্দু মুখার্জির কলমে ভিক্টর চ্যাটার্জি সিরিজের গল্প দরজায় মৃত্যুর ডাক। গল্পের সূত্রধার আমি বর্ণিশা, গল্প পাঠে কোরক সামন্ত। এছাড়াও রয়েছে অনুরণ, আকাশ, সোমক, কৌশিক, স্নেহাদ্রি, দেবাশিস সেনগুপ্ত, দিতিপ্রিয়া, মধুবন্তী এবং আমি বর্ণিশা। পোস্টার ডিজাইন অর্ক, আবহ সায়ন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেছেন শুভদীপ এবং অন্তরা। ধন্যবাদ জানাই লেখক ডাক্তার অমৃতেন্দু মুখার্জিকে আমাদের পাশে থাকার জন্য। আরও নতুন নতুন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল দি স্টোরি হল্ট।